হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান টিচার। তো আজকে আমাদের টপিক হচ্ছে হিট পার্ট 3। আজকে আমাদের হিট কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করবো কমপ্লিট করার, এবং তোমরা সাথে সাথে চেষ্টা করো কমপ্লিট করার। আর একটা কথা বলছি যে তোমাদের যে বইটা দেওয়া আছে, সরকার থেকে যে বইটা প্রোভাইড করেছে, ওই বইটা একবার রিডিং করে নেবে, তারপর ক্লাস দেখবে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে একদম। চলো, তাপের প্রবাহ আছে প্রথমে, ফ্লো অফ হিট। যে তাপ কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, তাপ আমরা জানি তো, এর আগের দিন দেখেছি যে উষ্ণ বস্তু থেকে গরম বস্তুর দিকে, সরি উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে, ঠান্ডা মানে গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। এটা যদি উষ্ণ বস্তু হয়, গরম বস্তু, তাহলে এখানে আরেকটা সাপোজ একটা বস্তু আছে, ধরে নাও যে একটা বস্তু আছে যেটা ঠান্ডা বস্তু। তো হিট এখান থেকে এইভাবে এই তরঙ্গের আকারে প্রবাহিত হয়। আর হিট প্রবাহিত হওয়ার জন্য কোনো মিডিয়াম লাগে না। এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা যেতে পারে এটাকে। তো হিট সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হবে। এক কাজ করি, একবার শীতের সময়কার একটা উদাহরণ দিই আমরা, যে শীতের সময় তো উনুন জ্বালাইতো না, কাঠ দিয়ে, যেটাকে লাইক ফায়ারও বলে। যাই হোক, একটা উনুন জ্বালিয়ে নিচ্ছি আমরা এখানে, যেটা আগুন জ্বলছে এখানে, ধরো। যাই হোক, হলো একটা কিছু। তো এখানে এই উনুনের পাশে বসলে বা একটু দূরে যদি দাঁড়াও বা এর উপরে যে হাত রাখো, দেখবে তাপ অনুভূত হয়, হিট অনুভূত হয়। আর শীতকালে এটা করে থাকি, কারণ শীতকালে তো প্রচুর ঠান্ডা, ওখানে আমাদের বডিকে গরম রাখতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আরাম দরকার ওখানে। শীতে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা কি করি, একটু আরামের জন্য কি করি না, উনুনের পাশে গিয়ে দাঁড়াই। তো উনুনে কি হয়, তুমি যদি পাশে দাঁড়াও, এখানে যদি দাঁড়াও, এরকম পজিশনে যদি দাঁড়াও কোনো একটা জায়গায়, তো দেখি ওখান থেকে হিট আসছে, তাপ আসছে, ওখান থেকে তাপ আসছে। এটা বুঝতে পারবে, দেখতে হবে না, বুঝতে পারবে। তাপ দেখতে পাওয়া যায় না, তাহলে অনুভব করা যায় এটাকে। একটা শক্তি এক ধরনের, যেটা গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। ওকে, এখানে দাঁড়িয়ে ধরো, এখান থেকে হিট আসছে, এটা তুমি ফিল করতে পারবে। প্লাস এর উপরে হাত দাও, এই উনুনের ঠিক উপরে, এইভাবে এখানে হাত দাও, তো আরো বেশি হিট তুমি ফিল করতে পারবে এখানে। আর একটা কাজ করে, কি করো, যে এখানে কোনো একটা গরম লোহার তৈরি বা কোনো ধাতুর তৈরি রড রেখে দাও এই উনুনের মাঝে, এইভাবে। তো এটা হচ্ছে ধাতব দণ্ড, মেটাল রড। ওকে, তো এখানে তুমি একবার দাঁড়ালে, আর উপরে একবার হাত দিলে, উনুনের উপরে হাত দিলে, তাহলে দেখবে এখানে যতটা হিট তুমি অনুভব করছিলে, এই উনুনের উপরে যখন থাকবে, হাত দেবো, অ্যাকচুয়ালি যখন হাত দেবো উনুনের উপরে, তখন আরো বেশি হিট, বেশি তাপ তুমি অনুভব করবে। আর যখন আর একটা কি করলে, পরবর্তীতে একটা মেটাল রডকে তুমি এই উনুনের মাঝে ইনসার্ট করলে, মানে রাখলে একটা রডকে, তারপরে যখন এখানে হাত দেবে, তখন আরো বেশি হিট তুমি এখানে অনুভব করতে পারবে। তো অ্যাকচুয়ালি আমি এটা বললাম, যে প্রসেসটা অ্যাকচুয়ালি, এই যে ঘটনাগুলো বললাম, এটা অ্যাকচুয়ালি তো এইসব উদাহরণ, যে তাপ কোন কোন পদ্ধতিতে প্রবাহিত হয়। মানে এক জায়গা থেকে মানে কি, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে তাপ কি কি পদ্ধতিতে প্রবাহিত হয়, তার একটা উদাহরণ। এই যে তুমি যেটা পাশে দাঁড়িয়েছিলে, যেখানে কম তাপ অনুভূত হচ্ছিল তোমার, এই উনুন থেকে যে তাপটা আসছিল, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ডিরেক্ট তোমার তাপ এইভাবে তরঙ্গের আকারে এখান থেকে, এইভাবে তোমার হাতে বা তোমার শরীরে পৌঁছেছে। এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। আর তুমি যখন উপরে হাত দিয়েছিলে, উপরে এইভাবে যখন উপরে হাত রেখেছিলে, উনুনের উপরে এইভাবে যখন হাত রেখেছিলে, তখন যে পদ্ধতিতে তোমার হাতে তাপটা পৌঁছে, সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি। ইংরেজি বলে কনভেকশন, এটার যে বিকিরণ, সেটা ইংরেজিতে বলে রেডিয়েশন। আর এই যে মেটাল রডে যেটা হয়েছে, অ্যাকচুয়ালি এই যে মেটাল রডে তুমি হাত দিয়েছিলে, খুব তাপ লেগেছিল যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে, তো সেটা হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি, কনভেকশন। আর এই পদ্ধতি হয় অ্যাকচুয়ালি, এখানে পরিচালন স্রোতের সৃষ্টি হয়, যেটা আমরা পরে দেখে নিচ্ছি। তো আমরা তাপ তিনটে পদ্ধতিতে প্রবাহিত হয়, একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন, একটা হচ্ছে পরিচালন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি সাধারণত ওই ধরনের মেটালই করে থাকে, লোহা রড বা অ্যালুমিনিয়াম রড বা তামা বা কপার, একই ব্যাপার। তো এই সমস্ত অ্যাকচুয়ালি তোমার দ্বারা, মেটাল দ্বারা এই যে পরিবহন পদ্ধতি, সেটা হয়ে থাকে।
তো এটা লিখেছি যে কি লেখা আছে দেখি। তো তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু থেকে প্রবাহিত হয়। হ্যাঁ, এটা আমরা জানি অবশ্যই। অর্থাৎ তাপের প্রবাহ বলতে উচ্চ তাপমাত্রা বিশিষ্ট কোনো বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট কোনো বস্তুতে যে তাপের যে স্থানান্তর, সেটাকে তাপের স্থানান্তর বলা হয় বা তাপ সঞ্চালন বলে। আর তাপের প্রবাহ, ফ্লো অফ হিট, এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচলকে তাপের প্রবাহ বলে। এক স্থান থেকে অন্য স্থান মানে এটা অ্যাকচুয়ালি হবে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপের যে স্থানান্তর, সেটাকে তাপ সঞ্চালন বা তাপের স্থানান্তর বলে। এটা হচ্ছে ওয়ার্ম বস্তু, এটা হচ্ছে কোল্ড। গরম ও ঠান্ডা বস্তুর মধ্যে তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তাপের প্রবাহ চলতে থাকে। দেখো, এর আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যে একটা বায়ুশূন্য স্থানে বা কোনো যেটাই হয় না, কি বলে ওটাকে, থার্মোফ্লাক্স, অ্যাকচুয়ালি থার্মোফ্লাক্সের ক্ষেত্রে যেখানে তোমার তাপমাত্রা বাইরের পরিবেশে যাবে না, অ্যাকচুয়ালি বিকিরণ পদ্ধতিতে বাইরের পরিবেশে তাপ যাবে না। তো সেই জায়গাতে বা মহাশূন্যের ক্ষেত্রে দুটো বস্তু রাখা আছে, যেখানে বাইরের পরিবেশের সাথে কোনো পদ্ধতিতেই পরিচালন, পরিবহন, বিকিরণ কোনো পদ্ধতিতেই তাপ স্থানান্তরিত হবে না, সেরকম জায়গাতে দুটো বস্তু রাখা আছে। ধরো এই বস্তুটা উষ্ণ, অরম বস্তু, আর এটা কোল্ড। তো স্বাভাবিক ব্যাপার, উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে এই তাপ স্থানান্তর হবে। সে তিনটা পদ্ধতি, যে কোনো তিনটা পদ্ধতিতে হতে পারে। অ্যাকচুয়ালি এখানে বিকিরণ পদ্ধতিতে হবে সাধারণত। এই পাশ থেকে এখানে যে পদ্ধতি তাপ দেওয়া, বিকিরণ পদ্ধতি যাবে। তো যাই হোক, তো এখান থেকে এই বস্তু ততক্ষণ পর্যন্ত তাপ ছাড়তে থাকবে, আর এই কোল্ড বস্তুটা ততক্ষণ পর্যন্ত তাপ গ্রহণ করতে থাকবে যতক্ষণ এদের উষ্ণতা সেম না হয়ে যায়, একই না হয়ে যায়, মানে ইকুইলিব্রিয়ামের সাম্যাবস্থায় যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই বস্তুটা, উষ্ণ বস্তুটা তাপ ছাড়তে থাকবে, আর কোল্ড যে ঠান্ডা বস্তুটা সেটা তাপ গ্রহণ করতে থাকবে। মানে এই বস্তু দ্বারা বর্জিত তাপ আর কোল্ড বস্তু দ্বারা গৃহীত তাপের মান সেম, যেটা ক্যালোরিমিতির মূলনীতি আগের দিনই পড়েছিলাম, হয়তো মনে আছে, মনে না থাকলে মনে করেন না একবার। আর তাপের পরিবহন তিনটে পদ্ধতি ঘটে, যেটা আমরা দেখলাম একটু আগে, যে কি কি, পরিবহন, পরিচলন আর বিকিরণ। আমরা ডিটেলস আসবো নেক্সট স্লাইডে। তো পরিবহন, কন্ডাকশন, পরিবহন, কন্ডাকশন। তো কন্ডাকশন যদি 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 পরীক্ষাতে আমাদের যদি লিখতে দেয় যে তাপের পরিবহন কাকে বলে, তো অ্যাকচুয়ালি যে সংজ্ঞাটা আমরা লিখবো, আর যদি 2 নম্বরে কিছু আসে, 2 নম্বরে যদি কোশ্চেন আসে, সেটা এটা পুরোটা লিখতে হবে, আর যদি 1 নম্বরে আসে তো ডিরেক্ট সংজ্ঞাটা লিখে দেবে। আর এমসিকিউ আসলে তো কোনো ব্যাপারই নাই, যে পরিবহন পদ্ধতি কে কে দেখায় সেটা এরকম কোশ্চেন দিতে পারে। তো কোশ্চেনে কি দেবে, যে সাধারণত কঠিন পদার্থে আর যারা তাপের সুপরিবাহী, যেসব মেটাল, যেসব ধাতুগুলো তাপের সুপরিবাহী, তারাই পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন করে, তাপের সঞ্চালন ঘটায়, তাপকে এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপের স্থানান্তর ঘটে। তো পরিবহন কাকে বলে, যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে, ধরে নাও এটা একটা গ্যাসের কোনো আগুন জ্বলছে, উনুন ধরে না এটা, তো কি করেছি, এখানে একটা রড রেখে দিয়েছি এরকম ভাবে, মেটাল রড, এটা হচ্ছে মেটাল রড একটা। তো তুমি কি করলে, এটা এসে রাখলে আগুনের উপরে, কি করলে, ঠান্ডা একটা রড, এই যে এটা পেনটা ধরো, এটা রড ধরো একটা, আমি কি করলাম, এর উপর রাখলে, তুমি বাড়িতে করো এটা, এটা রাখলে, তো কি করবে, একটু পরে দেখবে যে যে এই রডটা কিছুক্ষণ পরে ধরে রাখা যাচ্ছে না। তো তুমি তো উষ্ণ করছিলে, কি বলে, রডের একটা প্রান্ত রেখেছো আগুনের উপরে, বা ইচ্ছার অন্যের উপরে রেখেছো, কিন্তু একটু পরে এই পার্টটা ধরে রাখা যাচ্ছে না কেন, তার নিশ্চয়ই এখান থেকে, এই পার্ট থেকে, মানে এই অংশ থেকে এই অংশে তাপের নিশ্চয়ই সঞ্চালন ঘটেছে, তাই তো, তাপের সঞ্চালন ঘটেছে বলে এই এই জায়গাটা উষ্ণ ছিল, এটা ঠান্ডা ছিল। তো একটা বস্তুর এখান থেকে তাপের সঞ্চালন ঘটেছে বলেই তুমি ওটা ধরে রাখতে পারছো না, কেন ধরে রাখতে এই কারণে পারছো না, ওই জায়গাটা গরম হয়ে গেছে, গরম হয়ে স্বাভাবিকভাবে ধরে রাখা যাবে না, তো ধরে রাখা এখানে যাচ্ছে না, না তাপটা এখান থেকে এখানে সঞ্চালিত হয়েছে, না কি পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে, এটাই হচ্ছে পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন, যেটা কঠিন পদার্থ দেখায়। তো পরিমাণ সংখ্যা হচ্ছে, সংজ্ঞা ডেফিনেশন হচ্ছে যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে প্রবাহিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির স্থান পরিবর্তন হয় না, অণু, পরমাণু, তারপরে ইলেকট্রন, প্রোটন যা আছে, কারো কোনো স্থান পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি তোমার কন্ডাকশন পদ্ধতি ঘটে কিসের মাধ্যমে, না ধরে নিই এটা একটা অক্ষ, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস।
না এখানে ধরে নেব কতগুলো আছে, অণু আছে। তো যখন আমি হিট দেবো না এখানে, এখানে যখন হিট দেবো, তাপ দেবো যখন এখানে আমি, তো এই ওই অণুটা কি বলে কম্পন করতে শুরু করবে, ভাইব্রেশন করতে শুরু করবে উপর নিচে বা আশেপাশে। ওই ভাইব্রেশনের মাধ্যমে এই অণুটা পরবর্তী অণুতে তাপের সঞ্চালন ঘটাবে। কিন্তু এই অণু খালি ভাইব্রেশনই করবে, এরা জায়গা পরিবর্তন হবে না, এইখানেই থাকবে ও, না এদিকে হবে না ওদিকে যাবে। অর্থাৎ বস্তুর ইসের অণু বা পরমাণুর কোনো স্মরণ হবে না। স্মরণ মানে কি? স্মরণ মানে সরলরৈখিক দূরত্বকে স্মরণ বলা হয়। এটা হচ্ছে ডিস্টেন্স, আমরা তো প্রথম অধ্যায়ে পড়েছি এটা। আর তোমরা ক্লাস 7 এ ভালো করে পড়ে এসছো, আশা করছি পড়ে এসছো, ধরে নিচ্ছি পড়ে এসছো। এটাকে বলে ডিস্টেন্স, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে যাচ্ছে এটা হচ্ছে দূরত্ব। আর দুটো বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে বলে স্মরণ। তো এই ক্ষেত্রে পরিবহন পদ্ধতির ক্ষেত্রে যে অণু পরমাণুগুলো আছে তাদের কোনো স্মরণ হয় না, স্মরণ তরণ কিছুই হয় না, অ্যাকচুয়ালি স্মরণ হয় না। মানে এই অণুগুলো এখান থেকে এখানে কম্পিত হতে থাকবে এবং তার মধ্যে এই কম্পন হওয়ার মাধ্যমে ও কি করবে, তাপের সঞ্চালন ঘটাবে পরিবহন পদ্ধতিতে। এদের স্থানের কোনো পরিবর্তন হবে না, বা এই কি বলে মেটালের তো পরিবর্তন হবে না স্থানের, তো সেটাকে পরিবহন পদ্ধতি বলা হয়। আর সাধারণত কঠিন পদার্থে তাপ সঞ্চালন পরিবহন পদ্ধতিতে ঘটে। ওই যে পরিবহন পদ্ধতি বলছিলাম, ওখানে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে, কিন্তু কি লেখা ছিল না কঠিন পদার্থ এই পদ্ধতির মাধ্যমে, পরিবহন পদ্ধতির মাধ্যমে তাপ সঞ্চালন করে এক কোণা থেকে আরেক কোণা, অর্থাৎ উষ্ণতর কোণা থেকে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ কি করে, সঞ্চালন করে। তো সবাই কঠিন পদার্থ অনেকেই তো আছে, প্লাস্টিক আছে, কাঠ আছে, তারপরে লোহা, অ্যালুমিনিয়াম, তামা থেকে শুরু করে আরো অনেক মেটাল আছে যেগুলো তোমরা জানো। তো তো সবাই তো আর তাপ ওইভাবে করে না। একটা তুমি কাঠকে পোড়াও, পোড়াও মানে আগুনে ধরো, একটা উনুনের পরে কাঠকে ধরো, তো কাঠ ধরলে কি কাঠকে ধরে রেখেছো, একটু পরে কি কাঠটা ভাবে ধরে রাখা যায় না? এত বড় একটা দণ্ড রেখেছো, একটা বড় কাঠের দণ্ড নাও, ওটাতে উনুনে ধরো, একটু পরে 5 মিনিট ধরে রাখো, ওটা ধরে রাখা যাবে। কিন্তু তুমি যখন ধরে রাখবে, ওটা একটু পরে তুমি ছেড়ে দেবে বা তাপটা ওখান থেকে চলে আসবে, এই পাটটা যেটা উনুনের উপরে রেখেছো সেই পাটটা থেকে, আর তুমি যেটা হাতে ধরে রেখেছো সেই পাটটা, যে তাপ ওখান থেকে কিন্তু এখানে চলে আসে না, সহজে চলে আসে না, অনেক টাইম লাগে। তো কাঠ কিন্তু ধরে রাখা যায়, কিন্তু একটু আগে দেখলাম যে ওখানে যদি মেটাল দণ্ড রাখি বা কোনো লোহার রড রাখি, সেটা কিন্তু ধরে রাখা যায় না। তো তাহলে নিশ্চয় এখানে লোহার রড কি করেছে না, তাপের পরিমাণ ঘটেছে, ওখান থেকে পরিমাণ নিয়ে পদ্ধতিতে তাপ নিয়ে আসছে নিশ্চয়ই এদিকে। আর কি করেছে, কাঠ নিশ্চয় নিয়ে আসেনি, মানে কাঠের মধ্যে এমন কিছু আছে যে বাধা দিচ্ছে তাপটাকে আসতে, উনুন থেকে তোমার হাতে আসতে তাপটাকে বাধা দিচ্ছে। আর লোহার মধ্যে কি আছে, সেই বাধাটা হয়তো নেই বা কম আছে কিছুটা, অনেক কিছুটা না, অনেক কম আছে সেই বাধাটা, যার কারণে উনুন থেকে তাপ তোমার হাতে আসছে, তাই তো। তো এই ক্ষেত্রে লোহা তাপের পরিবহনে সাহায্য করছে, তাই এই ক্ষেত্রে লোহাকে বলবো যে আমরা তাপের সুপরিবাহী পদার্থ। অর্থাৎ যে সমস্ত পদার্থ তাপকে খুব সহজেই তার মধ্যে দিয়ে সঞ্চালিত হতে দেয়, তাপকে প্রবাহিত হতে দেয়, সেই সমস্ত পদার্থকে বলা তাপের সুপরিবাহী পদার্থ। আর যে সমস্ত পদার্থ ওই তাপকে খুব সহজে ওর মধ্যে দিয়ে সঞ্চালিত হতে দেয় না, তাদের বলবো কুপরিবাহী পদার্থ। এটা লেখা আছে সুপরিবাহী পদার্থ বা থার্মাল কন্ডাক্টর। সুপরিবাহী অনেক ধরনের হয়, কারেন্টের সুপরিবাহী হতে পারে, তাপের হতে পারে। তো এখানে আমরা তাপ দেখছি, তো থার্মাল কন্ডাক্টর। সুপরিবাহী মানে থার্মাল কন্ডাক্টর, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ খুব সহজে হ্যাঁ প্রবাহিত হতে পারে, তাদেরকে তাপের সুপরিবাহী পদার্থ বলে। যেমন উদাহরণ দেওয়া আছে কিছু, ম্যাক্সিমাম ধাতু এরকম হবে, যেগুলো ধাতু হয় না, তুমি যেগুলো দেখতে পাচ্ছ টিন, লোহা, সবকিছু ধাতু, সেগুলো তাপের সুপরিবাহী পদার্থ। আর অধাতুগুলো সাধারণত হয় না, কিন্তু কিছু অধাতু হয় না। হিরে 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 কিন্তু তাপের সুপরিবাহী পদার্থ। গ্রাফাইট তাপের সুপরিবাহী পদার্থ। গ্রাফাইটে যতটা কম, গ্রাফাইট একটা অধাতু, তো সে অধাতু যেহেতু তাপের সুপরিবাহী এই পরিবহন করবে না, সাধারণত করে না, কিন্তু গ্রাফাইট করে, কিন্তু গ্রাফাইট কম করে। সেক্ষেত্রে তুলনামূলক সেখানে দেখি যদি যে হিরে, ওখানে হিরে কিন্তু অধাতু পদার্থ, অধাতব একটা, হীরা কিন্তু একটা অধাতু। তো হিরে গ্রাফাইটের তুলনায় অনেক গুণ বেশি তাপ পরিবহন করে এই হিরে। হিরে একটা খুব ভালো সুপরিবাহী পদার্থ। তো উদাহরণ কেউ লোহা, তামা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধরনের কি বলে ধাতু। আর হিরে আর গ্রাফাইট অধাতু, হিরে, ডায়মন্ড। আর কুপরিবাহী পদার্থ থার্মাল ইনসুলেটর।
এই ইংলিশ টার্মগুলো একটু ভালোভাবে ধ্যান রাখবে। পরবর্তী যদি বোর্ডের পরীক্ষা বাদ দিয়ে যদি অন্য কোনো পরীক্ষা দাও বা সামনে যদি এরকম টার্ম চলে আসে, তাহলে বুঝতে পারবে যে কুপরিবাহী জিনিসটা কি। না, ইনসুলেটর মানে কুপরিবাহী, আর কন্ডাক্টর মানে সুপরিবাহী। থার্মাল কেন লাগিয়েছি না, তাপের কারণে। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না তাদের তাপের কুপরিবাহী পদার্থ বলে। মানে সুপরিবাহিত সহজে প্রবাহিত তাপ, সুপরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজে তাপ প্রবাহিত হতে পারে, আর কুপরিবাহীর মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না। উদাহরণ কি হচ্ছে না, কাঁচ, কাঠ, উল, কাগজ, বায়ু, মোটা দেয়াল। মোটা দেয়াল এখানে লিখেছে, এখানে যদি পাতলা দেওয়াল হয় মানে তাপের একটা প্রবাহিত হওয়ার সময় ওর একটা ধর্ম আছে যে অ্যাকচুয়ালি আমরা কটা করলাম যে কি করলাম না, কুপরিবাহী কত পদার্থ নিলাম, ধরো ইট ইট নিলাম কটা। তো একটা ইটের মধ্যে দিয়ে তাপ যতক্ষণে প্রবাহিত হবে, ওখানে যদি 5টা ইট নিই বা 3টে ইট নিই, 3টে ইটে তার চেয়ে আরো বেশি লাগবে এক কোণ থেকে আর এক কোণে যেতে। ধরো এগুলো ইট, একটা 3টে আছে, এখানে একটা আছে। তো তাপ যতক্ষণ এখান থেকে হিট যতক্ষণ এইদিকে আসবে, যতটা টাইম লাগবে তার চাইতে বেশি টাইম এখানে লাগবে। তো এখানে মোটা দেয়াল এখানে লিখেছি। তো আমরা দেওয়াল কি দিয়ে তৈরি করি? সাধারণত ইট দিয়ে তৈরি করি। মাটির দেওয়াল বাদ দাও, এখন আমরা ইসের ঘরের কথা, পাকা ঘরের কথা বলছি। এগুলো অ্যাকচুয়ালি খুব হচ্ছে এখন, সবারই এখন পাকা ঘর, মাটির ঘর খুব নেই বলতেই চলে, নেই বললেই চলে। তো ইট যত ওই দেওয়ালটা মোটা করব, তো তাপটা যেতে বেশি টাইম লাগবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 5টা ইট দিয়ে ঘর করেছি আমরা। হ্যাঁ, অবশ্য 5টা ইট দিয়ে ঘর করা সম্ভব না, প্রচুর খরচ হবে এখানে। আমরা জাস্ট উদাহরণের ক্ষেত্রে নিচ্ছি। আর যদি কারো যদি সামর্থ্য থাকে সে করতেই পারে, 5টা ইট দিয়ে তুমি করতেই পারো, যদি তোমার সামর্থ্য থাকে। যার সামর্থ্য থাকে সে করবে না। তো 5টা ইট যদি ঘর করি, তাহলে এখান থেকে তাপ যেতে যত টাইম লাগবে, আর একটা ইটে তার সাথে অনেক কম টাইম লাগবে। তাই একটা ইট দিয়ে করা ঘর বেশি গরম হয়, দেখবে তোমরা। এখানে আমি এটা পরে আসছি যে বাড়ি বানানোর উপাদান বলে একটা পয়েন্টই আছে আমাদের, যে মোটা দেওয়াল কিভাবে তাপকে প্রবাহিত হতে বাধা দেয় সেটা বলছি পরে। ওকে, এটা খালি জেনে রাখা। জল, বরফ আর বায়ু হচ্ছে, বায়ু আমাদের কিন্তু তাপের না, সুপরিবাহী না। মনে হতে পারে যে বায়ু সুপরিবাহী, কিন্তু বায়ু তোমরা বলতে পারো যে বায়ু এই কি হলো, উষ্ণ হয়ে যাচ্ছে, আমাদের গরম লাগছে কেন, যদি সূর্য উঠলে কেন গরম লাগছে না, ওখানে রেডিয়েশন পদ্ধতি অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, সেই কারণে আমাদের গরম লাগে। তারপরে পরিচালন আসে, মানে অনেক অনেক ধরনের 3-4টে প্রক্রিয়া মিক্স করে অ্যাকচুয়ালি আমাদের যে বায়ুমণ্ডল সেটা গরম হয়। জল, বরফ। জলও তবে সুপরিবাহী না, বরফও না। আর কি আছে না, কটা কোয়েশ্চেন আছে, ভালো করে দেখে না, ওটা এক্সপ্লেন করছি। কি লেখা যায় না, শীতকালে সুতো তৈরি একটা মোটা জামার পরিবর্তে 2টি পাতলা জামা, সুতো তৈরি 2টি পাতলা জামা, মানে একটা সুতো তৈরি মোটা জামা আছে তোমার কাছে, তুমি সেটা পরলে, আর তোমার কাছে আরো 2টো জামা আছে, এটা পাতলা সুতো তৈরি কিন্তু, হ্যাঁ, একটা মোটা জামা আর 2টো পাতলা জামা তুমি পরলে, তো দেখা যাবে তুমি যে মোটা জামাটা পরলে সেটাতে গরম লাগছিল, পরলে পরলে গরম লাগছিল, শীতের সময় পরলে গরম লাগছিল। পরবর্তী কি করলে, 2টো জামা পরলে, যে পাতলা যে 2টো জামা ছিল সুতো তৈরি সেটা পরলে। তারপর সেখানে তো 2টো জামা পরার পর দেখতে পাচ্ছ, মানে তুমি বুঝতে পারবে, যদি পরো তাহলে বুঝতে পারবে যে তুলনামূলক গরম বেশি লাগছে, বেশি আরাম হচ্ছে, শীতকালে বেশি আরাম হচ্ছে। ওই মোটা জামার পরিবর্তে 2টো জামা পরলে, 2টো পাতলা জামা পরলে বেশি আরাম লাগছে না। কেন? যখন তুমি 2টো জামা পরেছিলে 2টো লেয়ার হয়ে গেল, যখন তুমি একটা জামা পরেছিলে তখন তোমার বডির একটা, বডির উপরে, আমার বডির উপরে আপাতত নিচে গেঞ্জি আছে একটা, তো 2টো লেয়ার আছে। যদি একটা গেঞ্জি পরতাম আমি, এখানে টি শার্ট যেটা পরে আছি সেটা পরতাম, তাহলে একটা লেয়ার থাকতো খালি, এই একটা লেয়ার, তারপরে স্কিন। এটা মোটা একটা সুতো তৈরি জামা, সেখানে অনেকগুলো পোর আছে। সুতো তৈরি জামা যদি আমরা দেখি, মাইক্রোস্কোপে দেখি, এরকম অনেক 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 এখানে পোর থাকে, ছিদ্র থাকে, এখানে বায়ু, যেখানে বায়ু আটকে থাকে। আর বায়ু একটু আগে দেখলাম যে তাপের কুপরিবাহী পদার্থ, যে তাপকে এই দিক থেকে এদিকে যেতে দেবে না, বা ওইদিকে তাপ বাইরে আসতে দেবে না। অর্থাৎ যদি তোমার বডি গরম হয়, তাহলে বডি থেকে তাপ বাইরের ঠান্ডা পরিবেশে আসতে দেবে না, অর্থাৎ তোমার ঠান্ডা লাগবে না। আর বাইরে ঠান্ডা পরিবেশে হাওয়া তোমার ভিতরে যেতে দেবেন না। কেন? না, বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। যখন একটা লেয়ার ছিল, তখন পরবর্তীতে কি করলে আর একটা জামা পরে নিলে, না পাতলা। যখন 2টো জামা পরে নিলে, ওই 2টো জামার মাঝে নিশ্চয় ফাঁকা আছে, আর ফাঁকাতে কি থাকে, বায়ু থাকবে নিশ্চয়ই, কিছু থাকবে না, তাই না? ফাঁকা স্থানে কি থাকে না, বায়ু থাকে। আর বায়ু জানি কি, তাপের কুপরিবাহী পদার্থ। এখন কোথায় কোথায় বায়ু আছে না, এই শীতে এই সুতো তৈরি জামাতে যে পোরগুলো ছিল সেখানে বায়ু আছে, প্লাস তোমার 2টো জামার মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে বায়ু আছে, প্লাস আরেকটা জামা পরেছো সেখানে যে
সুতোর তৈরি যে পোরগুলো আছে সেখানে বায়ু আসে না, 3 জায়গাতে বায়ু আসে এখানে। আর মেন কথা হচ্ছে জামার এই দুটো জামার যে ফাঁকে যে জায়গাটা আছে, যে জায়গাটা পড়ে আছে সেখানে বায়ু আসে। আর বায়ু থাকার কারণেই এটার উত্তর হবে না, যখন আমরা সুতো তৈরি দুটো জামা পরি তখন দুটো জামার মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেখানে বায়ু দ্বারা পূর্ণ থাকে, এই কারণে আমাদের বেশি গরম লাগে। আর বরফ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বরফের গায়ে কাঠের গুঁড়ো বা চট জড়িয়ে দেওয়া হয় কেন? আমরা আগের দিন হিমমিশ্র পড়ছিলাম, হিমমিশ্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কাঠের গুঁড়ো ইউজ করা হয় বলেছি কিন্তু। তো কাঠের গুঁড়ো কেন ইউজ করা হয় না? কাঠের গুঁড়ো ফার্স্ট অফ অল প্রথম ক্ষেত্রে কাঠের গুঁড়ো হচ্ছে তোমার তাপের কুপরীয় পদার্থ কাঠ, কাঠের গুঁড়ো তো আরোই হবে না। আর কাঠের যখন গুঁড়ো করে দেবো, এটা একটা বড় কাঠ আছে, এ যতটা সার্ফেস এরিয়া কতটা এইটুকু খালি এরিয়া যেটা বেরিয়ে আছে, এটা গুঁড়ো করে দিচ্ছি। এটা গুঁড়ো করে দিলে এত এরমই হবে গুঁড়ো না, সার্ফেস এরিয়া বেড়ে গেল। সার্ফেস এরিয়া বেড়ে যাচ্ছে মানে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। আর যখনই ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে তখনই কি হবে না, এর বায়ু ধারণ ক্ষমতা বেড়ে যাবে, এর উপরে যে বায়ু ধারণ ক্ষমতা সেটা বেড়ে যাবে কাঠের গুঁড়োতে। তো কাঠের গুঁড়ো যখন বায়ু ধারণ ক্ষমতা বেড়ে যাবে, আর একটু আগে বললাম বায়ু তাপের কুপরিবাহী, বায়ু কুপরিবাহী প্লাস এখানে কি বলে না তাপের সরি কাঠের গুঁড়ো, সেটাও বায়ুর কুপরিবাহী পদার্থ, তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে বরফ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন সেটা যাতে গলে না যায়, এই কারণে কি করি না আমরা কাঠের গুঁড়ো লাগিয়ে দিই। কারণ কাঠের গুঁড়ো হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, আর কাঠের গুঁড়ো ফাঁকে ফাঁকে বাতাস থাকে। আর চট কেন জড়াই? সবাই নিশ্চয়ই চট দেখেছো, আমরা সবাই তো গ্রামের ছেলে, চট দেখেছো? পাটের যে বস্তাগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিকের না, পাটের যে বস্তাগুলো তৈরি হয় সেগুলো চট বলা হয়। তো ওখানে যদি আমি সাপোজ এরম আছে কিছু, এটা বড় করে রেখেছি ধরো, এরকম অনেক ফাঁক থাকে দেখবে, যে তুমি যে একটা চটের বস্তা চট চট যে সামনে ধরে হয় কিন্তু ওদিকে যে আছে তাকে হালকা হলে দেখতে পাবে, কিন্তু এরকম না যে দেওয়াল যেরকম খাড়া করে দিয়েছে একদমই দেখতে পাবো না, সেরকম না কিন্তু, না তুমি এখানে দেখতে হবে। তো এই যে চটের মধ্যে যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে কি থাকবে? বায়ু থাকবে নিশ্চয়ই। তো যে বায়ু আছে, তো বায়ু হচ্ছে তাপের কুপরীয় পদার্থ, তো বায়ু তাপের কুপরীয় বলেই এখানে চট দিয়ে জড়িয়ে নেওয়া হয় যাতে করে ওই বরফটা না গলে যায়। আর বরফ যদি গলে যায় তাহলে যে মাছ বা মাংস যাই হোক নিয়ে যাচ্ছি আমরা, বা ওষুধ নিয়ে যাচ্ছি, মেডিসিন নিয়ে যাচ্ছি, যদি বরফই গলে যায় তাহলে নষ্ট হয়ে যাবে না, এটা মেডিসিন বা মাছ বা মাংস নষ্ট হয়ে যাবে। তো ও কারণে বরফকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় কাঠের গুঁড়ো বা চটের বস্তা দিয়ে ঢাকা হয়। হ্যাঁ, এই কোশ্চেন গুলো দেখতে হবে একবার, যে শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? একবার পুরোটা পড়ে নিই তারপরে এক্সপ্লেন করছি আমি। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? একটা গেলে উল বলছিলাম যে উল হচ্ছে তাপের কুপরীয় পদার্থ। আর শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম কেন লাগে? শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? এগুলো তোমাদের বইয়ের কোশ্চেন সবগুলো, এক্সপ্লেন করি। তো হাতি ধুলো মাখে কেন না, যখন হাতি গায়ে ধুলো মাখছে, হাতি ছিল, হাতি তো আঁকতে পারি না ওইভাবে, জাস্ট আমি একটা বক্স আঁকছি, হাতি ধরে নাও, সাপোজ এটা একটা হাতি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট এটা একটা, হ্যাঁ এলিফ্যান্ট কি করলো না, ধুলো পরিবেশের ধুলো নিয়ে গায়ে ছড়িয়ে দিয়েছে। ও যখন ধুলো দিনে গায়ে ছড়ালো তখন ধুলো ওর গায়ের উপর পড়ে গেল, আর যে ধুলোর যে ফাঁকে ফাঁকে ফাঁক ফাঁক ছিল ওই ফাঁকে বায়ু আটকে থাকে। যেহেতু ধুলো ছড়াচ্ছে এই কারণে যখন ধুলো ছড়াবে তখন ওই ধুলোর যে ফাঁক ফাঁক গুলো থাকবে, যে ছিদ্রগুলো থাকবে, যে পোরগুলো থাকবে, ওখানে বায়ু আটকে যাবে। আর বায়ু আটকে যাওয়ার কারণে কি দেখলাম না, বায়ু তাপের কুপরীয় পদার্থ, কুপরিবাহী, বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, যে থার্মাল ইনসুলেটর, ইয়ার ইজ এ থার্মাল ইনসুলেটর। হ্যাঁ, তো হচ্ছে তোমার কুপরীয় পদার্থ, ও কারণে বায়ু হাতি নিজের গায়ে ধুলো ধুলো ছেটায়, আর ধুলোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে যায়, তার ফলে ওর গা গরম থাকে, ওর শরীর গরম থাকে, এই কারণে হাতি শীতকালে গায়ে ধুলো মাখে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? এতক্ষণ যে ব্যাখ্যাটা দিয়ে আসছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে যে হাতি কেন ধুলো মাখে, ও যে ধুলো লাগাচ্ছিল, ধুলোর যে ছোট ছোট যে পোর ছিল, ছিদ্র ছিল, সেখানে ওই ছিদ্রে না বায়ু আটকে ছিল, যার বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। ঠিক সেম এখানে উলের ক্ষেত্রে সেম হয়, যে চটের বস্তা এটা অনেকগুলো, চটের বস্তাতে কি অনেকটা ফাঁকা ছিল দুটো ইসের মধ্যে, লেয়ারটার দুটো সরি একটা লেয়ারের মধ্যে দুটো একটা লেয়ারের মধ্যে অনেকটা ফাঁকা ছিল। একটা লেয়ার কি দিয়ে তৈরি? অনেকগুলো দড়ি দিয়ে তৈরি, যে পাটের ছোট ছোট দড়ি দিয়ে তৈরি হয়, তাই তো? বাড়িতে চটের বস্তা দেখে নেবে, সবার বাড়িতে থাকবে, হয়তো থাকতে পারে, থাকারই কথা। তো ওটা দেখে নেবে, দেখবে অনেকটা বেশি ফাঁকা থাকে ওখানে। আর কিন্তু উলের সোয়েটারের ক্ষেত্রে অতটা আমরা ফাঁকা থাকে না,
তো এখানে দুটো প্লাস পয়েন্ট হয় উলের ক্ষেত্রে, কি না উল একটা নিজেই তাপের কুপরিবাহী পদার্থ, না তোমার শরীরে যে গরম গরম যে পার্ট, গরম যে তাপ বেশি আছে ওখানে, ওখান থেকে ও বাইরের ঠান্ডা পরিবেশে আসতে দেবে না। শীতকালে তো বাইরে পরিবেশ ঠান্ডা, তাই না? তো বাইরে আসতে দেবে না সে উল যেহেতু তাপের কুপরিবাহী। আর ওই উলের যে ছোট ছোট যে ভাগগুলো থাকে ওখানে থাকে কে, বায়ু থাকে, না বায়ু তাপের কুপরিবাহী। সো কি হবে, শীতকালে উলের পোশাক পরলে গরম অনুভূত হবে, আরাম লাগবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে না, শীতকালে গায়ে কম্বল চাপা দিলে, সেম এক্সপ্লেনেশন, গায়ে কম্বল চাপা দিলে কম্বল কম্বল তৈরি, ওই যে খাড়া খাড়া যে জিনিসগুলো থাকে এর মধ্যে বায়ু। আরে ভাই বাড়িতে যে কম্বলগুলো হয় না, যে র্যাকগুলো হয়, তো র্যাকগুলো কিরম হয়, ওই পুরো তো প্লেন হয় না, না বেডশিটের মধ্যে পুরো প্লেন হয় না, না প্লেন হয় না, তো ওখানে কি থাকে, এরকম এরকম লোমশ কিছু ই থাকে খাড়া খাড়া। এই যে খাড়া খাড়া যে অংশ, এই অংশে বায়ু ভর্তি থাকে, বায়ু তাপের কুপরিবাহী, বাইরে থেকে তাপ আসতে দেবে না, আর ভেতর থেকে তাপ বাইরে যেতে দেবে না। শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে থাকে কেন? তো শীতকালে পাখিরা, খালি শীতকালে পাখিরা না, বাড়িতে যদি কারো বেড়াল থাকে, ম্যাও করে যারা, তো বেড়াল যদি থাকে, তো ওরা দেখবে একদম সে গুটি সুটি মেরে সেই একটু জানে সে মোটা মোটা হয়ে গেছে মনে হয়, জানে না কেন, ওদের লোমগুলো খাড়া খাড়া করে নেয় ওরা। প্লাস প্লাস যে ছাগল থাকে বা গরু থাকে বাড়িতে, ছাগলও সেম করে। যদি অতিরিক্ত ঠান্ডা লাগে, ওদের অতিরিক্ত যদি ঠান্ডা লাগে, তাহলে কি করে দেবে, ছাগলটা একদম, যে ছাগল যেটা থাকে গোট, ও নিজেকে একদম গুটি সুটি মেরে বসে থাকবে, এবং গুটি সুটি মেরে এভাবে, আর লোমগুলো খাড়া করে নেবে ভাই। আমার হচ্ছে না, তো লোম নেই, তো কিন্তু ছাগলে করে নাই খাড়া, যে ছাগল লোম আছে, প্লাস এরও আছে, কি বলে বিড়ালেরও আছে, প্লাস পাখিরও পালক আছে, তো এরা লোমগুলো খাড়া করে নেবে। তো তো খাড়া করে নেওয়ার ফলে কি হবে, এই যে দেখালাম, এখানে স্পেস আছে, তো এখানে, তো এখানে বায়ু ভর্তি হয়ে যাবে, ওদের যে লোম ছিল, আর কি বলে পাখির যে পালক ছিল, ওখানে বায়ু ভর্তি হয়ে যায় পালকে। তো তার ফলে মানে বায়ু ভর্তি হয়ে যায়, আর বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, ফলে বাইরের যে ঠান্ডা, পরিবেশের যে ঠান্ডা, আর ওর যে কি বলে বডিটা উষ্ণ ছিল, সেই উষ্ণ তাপ, তাপ ওর বাড়ি থেকে বাইরে আসবে না, অর্থাৎ ঠান্ডা লাগবে না। যাতে ঠান্ডা না লাগে ও কারণে পাখিরা পালক ফুলিয়ে নেয়। তারপরে বিড়াল, ওদের বিড়াল গুটি সুটি মেরে বসে থাকে, ছাগল গুটি সুটি মেরে বসে থাকে, ওদের যে লোম সেটা খাড়া করে না, এই কারণে। এটা আবার কি, ইগলু, ইগলু কাকে বলে? এগুলো হচ্ছে বরফ দিয়ে তৈরি এক ধরনের গম্বুজ আকৃতির ঘর, ছোট আকৃতির ঘর, ছোট ছোট। গ্রিনল্যান্ডের অঞ্চল, গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলে, থলে লিখেছে কেন, থুলে অঞ্চলে এস্কিমোদের বাসস্থান রূপে পরিচিত। এস্কিমো এক ধরনের প্রজাতি, যে সাঁওতাল প্রজাতি হয়। হ্যাঁ, আমরা তো একটা প্রজাতি, মানুষ প্রজাতি, সরি, এস্কিমো প্রজাতি না, এস্কিমো মানুষ এক ধরনের, মানুষের টাইপ একটা একটা। আরে ও একটু অনুন্নত হয় এরা, আমার মতো কথা বলতে পারে না, তা উন্নত না। তো তাদের বাসস্থান না কোথায়, না মেরু অঞ্চলে থাকে, সারা উত্তর মেরুতে। তো ওখানে কি হয় না, গম্বুজ আকৃতি ঘর হয়, এরকম টাইপের ঘর হয় ঘরটা। এই পাশে সব বরফ থাকে, বরফের পরে ভর্তি, কারণ মেরু অঞ্চল তো জানি আমরা বরফে ভর্তি থাকে। সাইবেরিয়ান যে অঞ্চল থাকে, সাইবেরিয়ান যে অঞ্চল আছে, প্লাস তোমার কি বলে আন্টার্কটিকা, ওখানে যে মানুষগুলো থাকে। আর ঠিক এখানে এই যে ঘরের নিচের দিকে, এখানে থাকে গেট থাকে, ঢোকার রাস্তা থাকে নিচে, না নিচে ঢোকার রাস্তা এই কারণে থাকে যাতে তাপ পরিচালন পদ্ধতিতে না বাইরে না বেরিয়ে এসে আসতে পারে, এই কারণে নিচে দিকে গেট থাকে। তো এটা হচ্ছে একটা গম্বুজ টাইপের ঘর, আর বরফ দিয়ে তৈরি। একটু আগে দেখলাম যে বরফ তাপের কুপরিবাহী পদার্থ, বরফ হচ্ছে তাপের কুপরিবাহী। তো এখানে যদি যারা এস্কিমো থাকে, তারা যদি বরফ দিয়ে যদি একটা গম্বুজ তৈরি করে নেয় এভাবে, যদি গম্বুজ তৈরি করে নেয়, তাহলে কি হবে, বাইরেটা তো পুরো বরফ দিয়ে তৈরি, তাহলে বাইরে যে তাপ সেটা মানে বাইরে যে ঠান্ডা আবহাওয়া সেটা ভিতরে যাবে না, আর ভিতরে যে তাপ, যে উষ্ণ, ওদের যে গায়ে যে উষ্ণতা বা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তার উষ্ণতা, সেটা বাইরে আসবে না। আর দরজা নিচে করা হয় এই কারণে, যাতে পরিচালনা পদ্ধতিতে তাপ বাইরে বেরিয়ে না যেতে পারে, এই কারণে দরজা নিচে করা হয়, আর ছোট্ট করা হয়, একদম নিচে করা হয়। দেখবে প্রায় সে ট্রায়াঙ্গেল আকৃতির বা সমকোণী, সমকোণী বলছি, এটা পঞ্চভুজ টাইপের একটা দরজা হয়, আর এটা ই টাইপের কি বলে গম্বুজ টাইপের ঘর তৈরি করা হয়। এগুলি সাধারণত মেরু অঞ্চলে দেখা যায়, উত্তর মেরু, এই যে উত্তর যেটা বললাম একটু আগে, উত্তর মেরু অঞ্চলে দেখা যায়। নেক্সট নেক্সট আছে চাপের সুপরিবাহী পদার্থ নিয়ে ও তাপের সুপরিবাহী
পদার্থ ও কুপরিবাহী পদার্থ নিয়ে কয়েকটি পরীক্ষা। এতক্ষণ তো জানলাম যে সুপরিবাহী পদার্থ কি, কাকে বলে, উদাহরণ দিলাম, সবই জাস্ট উদাহরণ দিয়েছি না। এবার আমরা দেখে নেবো যে কি কি পদার্থ আছে আর কিভাবে বুঝবো যে সেটা সুপরিবাহী না কুপরিবাহী। তুমি এক কাজ করো, এটা পেন্সিল না, প্রথমটা এক্সপ্লেন করি আমি আগে। এটা 1 নম্বর দিচ্ছি। একটা পেন্সিল মানে যেটা রুল বলে, যেটাকে পেন না পেন্সিল, পেন্সিল নাও দিয়ে কি করো না, পেন্সিলের পেছন দিকে কাগজ র্যাপ করো, জড়াও। এটা ধরি, যদি পেন্সিল ধরি, এর এই যে পেছন দিকটাতে আমি কি করলাম, কাগজ জড়ালাম। তারপরে এটা গিয়ে ধরলাম আগুনের উপরে, আগুনের শিখা, এটা হচ্ছে বুনসেন বার্নার, যেটা জ্বলছে, আগুন জ্বলছে এখানে, এর উপরে গিয়ে ধরলাম এটাকে। না দেখবে একটু একটু টাইম লাগবে না, জাস্ট ধরা যত দেরি, মানে ধরা মাত্রই কাগজটা পুড়ে যাবে। না কেন, কেন পুড়লো কাগজটা? আর পুড়ে যায় কেন? পুড়ে এই কারণে, কোনো বস্তু পুড়ে যায় না, ওর ওর বাইরের যে পরিবেশের উষ্ণতা অতিরিক্ত বেড়ে গেলে ওই পদার্থ যখন ওর জ্বলনাঙ্কে, মেল্টিং না, গলনাঙ্ক না, জ্বলনাঙ্কে, জ্বলনাঙ্কে যখন ওই পদার্থ তার জ্বলনাঙ্কে পৌঁছে যায়, যে তাপমাত্রাতে, যে টেম্পারেচারে কোনো পদার্থ তার জ্বলনাঙ্কে পৌঁছে যায়, সেই তাপমাত্রাতে তোমার কি বলে, ওই বস্তুটার উপরে, বস্তুটা দাহ্যে, মানে ওর উপরে আগুন লেগে যায়, ফলে দাউ দাউ করে জ্বলতে থাকে। তো খুব তাড়াতাড়ি বস্তুটা তার জ্বলনাঙ্কে পৌঁছালো, এই কারণেই কাগজ আছে ওটা, কিন্তু 100 ডিগ্রি বেশি টেম্পারেচার লাগবে, প্রায় তোমার 120, 30 বা 50 লেগে যেতে পারে, 150 ডিগ্রি টেম্পারেচার লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হলো না, রুলের যে পেন্সিলটা নিয়েছিলাম, যে ঠেকানো মাত্র পুড়ে গেল, কারণ এই যে এখান থেকে যে আগুন আসছিল, বুনসেন বার্নার থেকে যে আগুন জ্বলছিল, তো সেখান থেকে আগুন কি হলো, এখানে কাগজে লাগলো, প্লাস কাগজটা খুব তাড়াতাড়ি জ্বলনাঙ্কে পৌঁছে গেল তার, তো জ্বলনাঙ্কে পৌঁছে যাওয়ার কারণে আগুন ধরে গেল, পুড়ে গেল। সেম সেম কাগজ কি করো, এটা সাঁড়াশি, এটা সাঁড়াশি দেখবে, যেটা যেটা হাতে গরম না লাগে, যে খাদ্যবস্তু যেটা রান্না করি বা কোনো কড়াই বা হাঁড়িতে ভাত রান্না করি, ওটা নামানোর জন্য এটা ইউজ করা হয়। সাঁড়াশি একটা বড় মেটালের তৈরি জিনিস। তো কি বলে না, সাঁড়াশির পেছন দিকে, বা তুমি সাঁড়াশি নিতে হবে না, তুমি একটা রড নাও, পেন্সিলের মধ্যে দেখতে একটা লোহার রড নাও বা অ্যালুমিনিয়ামের, মানে যেটা বলতেছি কি না, তাপের সুপরিবাহী কোনো একটা রড নাও, দিয়ে রডের পেছন দিকে ঠিক সেম ভাবে কাগজ র্যাপ করো, জড়াও, কাগজকে জড়াও, দিয়ে কি করো, আগুনের উপর ধরো। সেম বুনসেন বার্নার, সবকিছু সেম, সবকিছু সেম। তো আমরা দেখতে পাবো, যখন যদি আমরা এটা করি, যদি আমরা বাড়ির কথা দেখতে হবে যে কাগজটা ওখানে যতটা তাড়াতাড়ি পুড়েছিল, এখানে তত তাড়াতাড়ি পুড়লো না, টাইম গ্যাপ তৈরি হলো একটা, কাগজটা পোড়ার মধ্যে, পুড়ে ছায়ে পরিণত হওয়ার মধ্যে টাইম গ্যাপ তৈরি হলো। না কেন হলো? এটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, সুপরিবাহী, কারণ এটা সাঁড়াশিটা লোহার তৈরি, মেটালের তৈরি, এটা তাপের সুপরিবাহী পদার্থ। না কি হলো না, এখান থেকে যখন তাপটা এই যে কাগজে গেল, এই কাগজটা কিন্তু একবার র্যাপ করে, 3-4 বার র্যাপ করলে কিন্তু হবে না, এই এক্সপেরিমেন্টটা ভুল হয়ে যাবে। তাহলে এটা 3-4 বার র্যাপ করলে হবে না, আমি পরে একটা এক্সপেরিমেন্ট বলছি, ওটা সেম এক্সপেরিমেন্ট হবে, কিন্তু ওটা কাগজ নিয়ে খালি, তোমাদের বইয়ে আছে অবশ্য। তো একবার র্যাপ করবে খালি, ও ক্ষেত্রে একবার র্যাপ করবে, তাহলে লেয়ারটা পাতলা হবে। একটু আগে দেখালাম যে 5টা ইট দিয়ে তৈরি ঘর আর 3টা ইট দিয়ে তৈরি ঘরের মধ্যে টেম্পারেচার যে পার্থক্য, সেটা দেখলে কেন না, যতটা লেয়ার বাড়াবো তত তাপকে যেতে টাইম লাগবে। তো আমরা চাইছি যে তাপটা ডিরেক্ট এর মধ্যে চলে যাক, লোহার মধ্যে বা এই যে পেন্সিলের মধ্যে চলে যাক। না এক্ষেত্রে কি হলো, ডিরেক্ট তাপ আসছে আর এর মধ্যে চলে যাচ্ছে, কি বলে, মেটালের রডের মধ্যে চলে যাচ্ছে। তো মেটাল রড কি হচ্ছে, খুব তাড়াতাড়ি, কারণ তাপে তো সুপরিবাহী, খুব সহজে ওর মধ্যে তাপ প্রবাহিত হয়। তো কি করছে মেটাল রড, না ডিরেক্ট খুব খুব তাড়াতাড়ি এখান থেকে যে তাপটা আসছে সেটা এদিকে সঞ্চালিত করে দিচ্ছে, এদিকে। ওই কারণে তাপ যেহেতু সঞ্চালিত করে দিচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়ছে না, তুলনামূলক টেম্পারেচার বাড়ছে না, না কম বাড়ছে তুলনামূলক, এই তুলনামূলক কম বাড়ছে টেম্পারেচার। এখানে যত টেম্পারেচার বেড়েছিল, এখানে কম টেম্পারেচার কম বাড়ছে। তাই এখানে জ্বলনাঙ্কে, এই বস্তুটা যত তাড়াতাড়ি জ্বলনাঙ্কে পৌঁছেছিল, ওর জ্বলন বিন্দুতে পৌঁছেছিল, এখানে পৌঁছতে দেরি হবে। তাই এখানে এক্ষেত্রে কাগজটা পুড়তে দেরি হবে, কারণ যত তাপ আসছে খুব তাড়াতাড়ি মেটাল রড কি করছে, এখান থেকে তাপ এদিকে সঞ্চালিত করে দিচ্ছে, এই কারণে দেরি হবে, আর এখানে তাড়াতাড়ি পড়ে যাবে। আর একটা এক্সপেরিমেন্ট আছে এখানে, কি আছে না, টেস্ট টিউব নাম একটা, টেস্ট টিউব তোমাকে বাড়িতে নিতে হবে না, খালি দেখে না তোমরা এখানে, টেস্ট টিউব অত এক্সপেরিমেন্ট করা যায় না। না তো কি করলে না, এটা বরফের টুকরো নিলে, সেটাকে মেটাল দিয়ে জড়ালে, বরফের টুকরো নিলে ওটাকে মেটাল দিয়ে জড়িয়ে কি করলে, একটা টেস্ট টিউবের মধ্যে ফেলে দিলে নিচের দিকে। তারপরে কি করলে, বুনসেন বার্নারে টেস্ট টিউবটাকে নিয়ে ধরলে, এইভাবে ঠিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে, এইভাবে ধরলে দেখবি, দেখা যাবে কি হবে না, না কি হবে, এখানে জল একটু পরে ফুটে বাষ্পে পরিণত শুরু করবে, এটা হচ্ছে জলীয় বাষ্প, স্টিম।
স্টিম, এটা জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করেছে। কিন্তু নিচের যে পার্টটা আছে যেখানে বরফ প্লাস মেটাল রড দ্বারা, আরে মোটা কি বলে, বরফ রডকে তুমি মেটাল রড দিয়ে র্যাপ করে রেখে দিয়েছো, তো সেই জায়গাটা ঠান্ডা অবস্থায় আছে, সেটা এখানে জলটা ফুটছে আর এখানে জলটা এখন ঠান্ডা অবস্থায় আছে, না অতটা গরম হয়নি। না কেন হয়নি? না এখানে যে তাপটা দিচ্ছ, এই তাপটা কি হচ্ছে, জলে আসছে, জলে আসার ফলে কি হচ্ছে না, জলটা এখানকার যে জল সেটা তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ফলে সেটা বাষ্পে স্ফুটনাঙ্কে পৌঁছে গেলে সেটা বাষ্পে পরিণত শুরু করে দিচ্ছে, এভাবে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। আর ঠিক এখানটা কি হচ্ছে, এখানটা কি আছে না, মেটাল দিয়ে একটা বরফ জড়ানো আছে, তার ফলে কি হচ্ছে, যেহেতু মেটাল তাপের সুপরি পদার্থ, এখানে যে তাপটা আসছে, তাপ তো সব জায়গাতে যাবে না, তাপ যাবে সব জায়গাতে, কিন্তু এখানে যে তাপটা আসছে সেই তাপটা কি হচ্ছে না, মেটালে প্রথমে তাপটা মেটালে আসছে, জলে আসছে, জলের পরে মেটালে আসছে, মেটাল থেকে কোথায় যাচ্ছে না, বরফ হয়ে যাচ্ছে, বরফ যেহেতু ঠান্ডা তাই এই পয়েন্টের যে জলগুলো ছিল সেটা তার স্ফুটনাঙ্কে পৌঁছাতে পারেনি, এমনকি অতটা গরম হয়নি, বাট এখানে কোনো ওই ধরনের বরফের টুকরো বা কিছু মেটাল নেই, ওখানে তাপ সঞ্চালিত কোথাও হতে পারছে না, তাই ডিরেক্ট তাপটা গিয়ে জলে লাগছে, তার ফলে জল এখানে বাষ্পে পরিণত হচ্ছে। আর একটা এক্সপেরিমেন্ট আছে, না কি করো, এটা কাগজ নাও, কাগজে জল রাখো, একটা লেয়ার নাও, প্রথমে হালকা জল রাখো, কিছুটা জল রাখো, যাতে কাগজটা যাতে ফুটো না হয়ে যায়, এরকম হালকা ধরবে, তো কি করো না, কাগজটা ইসে ধরো, আগুনের উপর ধরো, এই যে মুনসেন বানানোর উপর ধরো তুমি এবার। তো বুনসেন বানানোর উপর যদি আমরা কাগজ ধরি তাহলে দেখা যাবে, যদি কাগজটা ধরি বুনসেন বানানোর উপরে জ্বলছে না, কাগজটা ধরলাম, তো দেখবি কাগজটা পুড়ে গেল না, কাগজের উপর যে জল ছিল সেটা আস্তে একটু পরে ফুটতে আরম্ভ করলো, কিন্তু বাট কাগজটা তখনও পড়েনি। তুমি সেম করো, আর ওই এক্সপেরিমেন্টটা আরেকবার করো, না কি করো না, কাগজটাকে তিনবার জড়িয়ে তিনটে লেয়ার করে নাও, বা চারটে পাঁচটা লেয়ার করে নাও, মানে কাগজটা একটু মোটা করে নাও, মোটা করার পরে ওর উপর জল রাখো, আর নিচ দিয়ে বুনসেন বানানো গরম করতে হবে, দেখবে জলটা ফুটবে না তার আগেই কাগজটা পুড়ে যাচ্ছে। এই কারণে পুড়ছে, কারণ এখান থেকে যে তাপ সেটা প্রথমেই, যেমন একটা লেয়ার ছিল, পাঁচটা ইট আর তিনটে ইটের কথা, আর একটা ইটের যেটা বলছিলাম একটু আগে, তাপ যেতে দেরি হয়, লেয়ার যত বাড়বে তত তাপ যেতে দেরি হবে, তো যখন একটা লেয়ার ছিল তখন ডিরেক্ট তাপ কোথায় যাচ্ছিল না, কাগজ থেকে জলে চলে যাচ্ছিল, ফলে জলে পরিচালন পদ্ধতি সৃষ্টি হচ্ছে, তার ফলে ওটা স্ফুটনাঙ্কে পৌঁছে যাচ্ছে। কিন্তু যখন আমরা তিন চারটে লেয়ার নিচ্ছি কাগজের, তখন ওই তাপটা আর ওই জল পর্যন্ত আসতে পারছে না, অত সহজে আসতে পারছে না, তার ফলে কি হচ্ছে না, কাগজটা পুড়ে যাচ্ছে। তো এরপরে আছে তাপের পরিচলন পদ্ধতি, কনভেকশন। পরিচলনকে কনভেকশন বলা হয়, একটু আগে যেটা এক্সপ্লেন করছিলাম আমরা, তো ওটাকে ডিটেলসে দেখবো, যে সাধারণত তরল ও গ্যাস পদার্থ অর্থাৎ প্রবাহী, আমরা ফার্স্ট দিন এসে বলেছি যে প্রবাহী কাকে বলে, ফার্স্ট দিন না হয়তো বা সেকেন্ড লেকচার হয়তো বলেছিলাম যে প্রবাহী বা ফ্লুইড যারা ফ্লো করতে পারে, এক জায়গা থেকে অনেক জায়গায় ফ্লো করতে পারে। মার্কারটাকে আমার হাতে রেখে দিলাম, এটা এখানে সারা জীবন থেকে যদি রেখে দিই, এখান থেকে এ ফ্লো করে নিচে পড়বে না, ওদিকে এগিয়ে যাবে না, কিন্তু এখানে যদি জল রাখি, এর মধ্যে কাজ করে না একটু, তাহলে পড়ে যাবে, বা গ্যাস রাখলে তো কোনো কথাই নেই, পুরো ঘরে ছড়িয়ে যাবে। কিন্তু এটা প্রবাহী, কারণ প্রবাহিত হতে পারে, তাদের প্রবাহী বলে, ফ্লুইড। তো পরিচালন পদ্ধতি, না পরিচালন, এটা চালন হবে না, এটা চলন হবে, ওকে। দেখো, পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চারিত করে কারা না, প্রবাহী, মানে তরল ও গ্যাসে দেখা যায়, এই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছিল না সূর্য আলোর কারণে, ওটা সূর্যের সানলাইটটা ডিরেক্ট এসে মাটিতে পড়ছে, ভূত্বকে পড়ছে, তার ফলে কেন প্রথমে গরম হয় নিচের বায়ুটা, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবে, না কেন, পরিচালন স্রোতের কারণে হয়, এটা আসছে ওটা। তো পরিচালন কাকে বলে না, তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের জন্য ঘনত্ব কমে যায়, মাসে মাসে তরলের আয়তন প্রসারিত হচ্ছে, আয়তন কম হলে তাহলে ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কম হলে কি হবে, উপরে উঠে যাবে, সেম তরলই, আর আয়তনে যদি প্রসারিত হয়ে যায় তাহলে নিচের যে তরল আছে তার যদি ঘনত্ব কমে যায়, তাহলে তরলটা উপরে উঠে চলে আসবে, তরলের নিচে যে জলটা ছিল তার ঘনত্ব কমে গেছে, ধরো তাহলে তার ঘনত্ব কমে গেছে, মানে উত্তপ্ত করলে তরলের ঘনত্ব কমে যায়, অর্থাৎ জলের ঘনত্ব কিছুটা কমে যাচ্ছে, তাহলে ওই তল যার ঘনত্ব কমে গেল তার মাসও কমে যাবে। মানে পুরো তরলের এটা সেম থাকবে, বাট কিন্তু ঘনত্ব কমার কারণে ওর মাস কিছুটা কমে যাবে, তো তার ফলে কি হবে, ওটা নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, যেহেতু ঘনত্ব কমে যাচ্ছে তার ফলে
ওই উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা বলে উপরে উঠে যায় এবং উপরের অপেক্ষাকৃত যে শীতল বা ভারী অংশ নিচে চলে যায়। না, এটা একটা পাত্র নিলাম যেটা জল ভর্তি করা আছে। তো এটা নিচে আমরা আগুন জ্বালিয়েছি, এখানে এটা একটা নিয়েছি যেটা জল ভর্তি করা আছে। তো কি হলো, এখানে যে আগুন দিচ্ছি তারপরে ফলে নিচে কি হচ্ছে, তাপমাত্রার কারণে তোমার হচ্ছে ঘনত্ব কমে যাচ্ছে, তার ফলে এইখানে তরল উপরে উঠে যাচ্ছে এইভাবে। এখানে যদি এখানকার তরল যদি উপরে উঠে যায় তাহলে এখানে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, একটা ফাঁকা অংশ। যদি ফাঁকা অংশ সৃষ্টি হয় কোনো জায়গায় তাহলে কি এই উপরে যে জল যেটা ভারী ছিল সেটা নিচে চলে আসবে নিশ্চয়ই। তাই এই উপরে জল নিচে চলে আসছে, যে ফাঁকা যে শূন্যস্থান ক্রিয়েট হচ্ছিল এই উপরে তরল ভারী বলে নিচে চলে আসছে, সেটাই বলেছে এখানে। উপরের অপেক্ষাকৃত শীতল ও ভারী অংশ শীতল অংশ ভারী বলে নিচে নেমে আসে, অর্থাৎ প্রবাহী এখানে নিজেই তাপ বহন করে নিয়ে যায়। প্রবাহী ফ্লুইড, তরল বা গ্যাস, এটা তরল নিয়েছি আমি। তো তরল নিজে তাপ বহন করে নিয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, উত্তপ্ত তরল উপরে চলে যাচ্ছে, উত্তপ্ত তরল উপরে চলে যাচ্ছে, এইভাবে উপরে চলে যাচ্ছে, এইভাবে এইভাবে। তাহলে কি হচ্ছে, প্রবাহী এখান থেকে উপরে তাপ বয়ে নিয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ হতে থাকে, এই যে চক্রাকার পদ্ধতি হতে থাকে, এটা পরিচালন স্রোত বলে, আসছি পরে লেখা আসছি। তো পরিচালন স্রোত সৃষ্টি এখানে। তো কি হচ্ছে না, প্রবাহী নিজে নিচ থেকে তাপটা উপরে নিয়ে যাচ্ছে, তার মানে প্রবাহী নিজে বয়ে নিয়ে যাচ্ছে না, পরিচালন পদ্ধতিতে প্রবাহী নিজে তাপ বয়ে নিয়ে যায়, আর এই পদ্ধতিকে পরিচালন পদ্ধতি বলে। পরিচালনের বৈশিষ্ট্য, এটা একটু ভালো করে দেখে নেবো আমরা। পরিচালনা বৈশিষ্ট্য মানে তোমাদের বইয়ে যে পয়েন্টগুলো লেখা আছে, ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে, সেখানে সাজিয়ে লেখা আছে, আর খুব ভালোভাবে এক্সপ্লেনও করা আছে, এগুলো মনে রাখবে। আর পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে তাহলে এভাবে লিখে দেবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। তো 1 নম্বর, এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় পদার্থের অণু বা আয়নগুলোর স্থান পরিবর্তন হয়। পরিবহনের ক্ষেত্রে কি হচ্ছিল, পরিবহনের ক্ষেত্রে অণু বা আয়নগুলোর স্থান পরিবর্তন হচ্ছিল না, বাট এখানে অণু বা আয়নগুলোর স্থান পরিবর্তন হয়। এখানে তরল পদার্থগুলো উপরে চলে যাচ্ছে, এখানে যে জলটা ছিল সেটা উপরে যাচ্ছে। এইখানে যে যদি আয়ন থাকে, কোনো আয়ন থেকে যদি লবণের কণা থাকে বা কিছু থাকে, আরে আয়ন জলের সংকেত H2O, ওটা যদি ভেঙে দিই H+OH- আছে, হ্যাঁ, তো ওটা তো আয়নে পরিণত হয়ে গেল না, তো সেই কারণে আয়ন বলেছে না। এখানে কি হচ্ছে না, জলের অণু বা আয়নগুলোর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই উপর থেকে নিচ থেকে উপরে চলে যাচ্ছে না, এখানে নিচ থেকে উপরে চলে যাচ্ছে। তাই তাই এইগুলোর যে কি বলে অণু বা আয়নগুলো অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটাই বলেছে এখানে না। এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালন প্রক্রিয়ায় পদার্থের অণু বা আয়নগুলোর স্থান পরিবর্তন হয়। নেক্সট, পরিচলন কোনো বস্তুর মাধ্যম ছাড়া সম্ভব নয়, মানে কোনো বস্তু মাধ্যম, ওই পরিবহন যেটা পড়ে এসেছি সেটাও বস্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে। ওখানে যদি কোনো মাধ্যম না থাকে, যে কঠিন পদার্থ ছিল ওটা মাধ্যম তো না, ওটা জড় মাধ্যম একটা, কিন্তু কঠিন পদার্থ ওটা মাধ্যম। আর এখানে জড় মাধ্যম কি আছে না, জল আছে এখানে, বা কোনো গ্যাস আছে, মাধ্যম দরকার, পরিচালনের জন্য মাধ্যম দরকার, পরিবহনের জন্য মাধ্যম দরকার। এটা এদের মধ্যে যদি সমর্থ মানে সেম জিনিস বলে, তাহলে কি না, দুটো পদার্থকে দুটো ইসের ক্ষেত্রে পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, বস্তুর পরিচালন কোনো মাধ্যম ছাড়া সম্ভব নয়। আর 3, অভিকর্ষ বা মহাকর্ষীয় স্থানে, ওই হীন স্থানে, সরি স্থান হবে না, হীন স্থানে, যেখানে অভিকর্ষ মহাকর্ষণ নেই, ধরো ইসে আছে, তুমি মহাশূন্যে চলে গেলে, মহাশূন্যে, চাঁদে না, চাঁদে কিন্তু মহাকর্ষ আছে কিছু হলো, পৃথিবী যাতে কম হতে পারে, 1/6 গুণ হতে পারে মহাকর্ষ, বাট তুমি যদি মহাশূন্যে চলে যাও তাহলে এই পদ্ধতিতে সম্ভব না, পরিচালনা হওয়া সম্ভব না। কেন সম্ভব না, কারণ উপরে এখানে যে জলটা ছিল পাতলা ছিল সেটা উপরে চলে যাচ্ছে, এখানে যদি মহাকর্ষণ না থাকে, যদি নিচ থেকে নাই টানে, তাহলে ভারী জিনিস কেন নিচে আসবে। এই যে মার্কারটা ফেলে দিচ্ছি, নিচে কেন পড়ে যাচ্ছে, নিচে এই কারণে পড়লো কারণ মহাকর্ষ শক্তিটা টানছে নিচে ওকে, তাই না, এই যে মহাকর্ষ শক্তিটা নিচে টানছে ওকে, এই কারণে নিচে পড়ছে এটা। এই মহাকর্ষ যদি নাই থাকে তাহলে ভারী অংশ, ভারী তরল কেন নিচে আসবে। তাই পরিচালন পরিচালন পদ্ধতি কনভেকশন তোমার
কি বলে মহাকর্ষ বা অভিকর্ষহীন, অর্থাৎ মহাশূন্যে পসিবল না, সম্ভবই না। এই পদ্ধতিতে তাপ এই পদ্ধতিতে উপর থেকে নিচে অথবা আশেপাশে সঞ্চালিত হয় না। ও এটা বলছে যে উপর থেকে নিচে, এখানে কি আছে নিচ থেকে উপরে যাচ্ছে। তুমি কি করলে বাড়িতে, তুমি এক কাজ করো, তুমি ভাত রান্না করার সময় কোনো একদিন তো মাকে বলো বা তুমি নিজে করো, নিজে করলে কি করলে না, তুমি ভাবলে যে আমি তল থেকে আগুন দেবো না, তল থেকে তাপ দেবো না, উপর থেকে তাপ দেবো, উপর থেকে, তাহলে দেখবে সেদিন আর ভাত রান্না হবে না, তাহলে মার পড়বে তোমার পিঠে। কেন হবে না? না, এখানে পরিচালনা স্রোতের সৃষ্টি হবে না, ফলে তাপ উপরে নিচ থেকে উপরেও যাবে না, ফলে পুরো তরল ফুটতে আরম্ভ করবে না। খালি উপরের পার্টে যে তরল থাকবে, তুমি যদি উপর থেকে আগুন দাও, উপর থেকে যদি তাপ দাও, তাহলে উপরে যে তরল পদার্থ থাকবে, যে জলটা থাকছে, তাহলে সেই পার্টটা খালি গরম হবে, নিচে আসবে না। কারণ গ্র্যাভিটি প্রয়োজন, গ্র্যাভিটি উপর থেকে নিচে আসে না, কি গ্র্যাভিটির দ্বারা নিচ থেকে উপরে যায়। তাই উপরে যদি আগুন দিই, তাহলে ওই জল কোনদিন ফুটবে না। অর্থাৎ এই পদ্ধতি মানে পরিচালন পদ্ধতি উপর থেকে নিচে তাপ পরিবাহিত হয় না বা আশেপাশে হয় না। এই পরিচালন পদ্ধতি দ্বারা আশেপাশে হয় না, আশেপাশে হয় এর পরবর্তী যে পদ্ধতি সেটা বিকিরণ পদ্ধতি। ওই বিকিরণ পদ্ধতিতে আশেপাশে তাপ প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না। নেক্সট, হ্যাঁ, পরিচালন স্রোত যেটা বলছিলাম একটু আগে, এটা খালি দেখে না একবার, যে প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাসকে প্রবাহী, প্রবাহী মানে যারা প্রবাহিত হতে পারে, এটা মনে রাখতে হবে কিন্তু। প্রবাহী বা ফ্লুইড, ফ্লুইড মানে কিন্তু জল না, ফ্লুইড মানে তরল পদার্থ না, ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী। ফ্লুইড যারা প্রবাহ হতে পারে তাদের ফ্লুইড বলা হয়। প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাসকে উত্তপ্ত করলে তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলক হালকা বলে উপরে উঠে যায়, যে দেখছিলাম একটু আগে বনসেন বান্নারে, হালকা বলে উপরে উঠে যাচ্ছে, হালকা বলে উপরে উঠে যাচ্ছে, আর ভারী বলে নিচে নেমে আসছে, নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয়, এটা চক্র না, একটা সাইকেল না, এই যে উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে আর ফের আবার উপর থেকে নিচে আসছে, এটা এইভাবে হয় জিনিসটা। এই পেনটাকে আমি নিচে রাখলাম, নিচে আসা আপাতত, না একে উপরে নিয়ে আসছে এভাবে, ফের ওকে এইভাবে এইভাবে, যে চক্রাকার যে প্রসেস হয়, যেটা এটা তরলের মধ্যে হয়, জলের মধ্যে বা গ্যাসের মধ্যে হয়, এই যে প্রসেস, যে চক্রের সৃষ্টি হচ্ছে, এর ফলে যে স্রোতের সৃষ্টি হচ্ছে না, এই যে স্রোত হচ্ছে একটা যে কারেন্ট, সেটাকে বলা হয় পরিচালন স্রোত বা কনভেকশন কারেন্ট। ইংলিশ টার্মগুলো একটু মাথায় রাখবে, কাজে লাগতে পারে পরবর্তীতে। তাপের পরিচালনের ব্যবহারিক প্রয়োগ, কি কি প্রয়োগ আছে এর ক্ষেত্রে, মানে আমাদের দৈনন্দিন জীবনে কি কি ইউজ করে থাকে, কোন কোন জায়গাতে। তো এটা হবে যে ঘরে বাইরে বায়ু চলাচল প্রক্রিয়ায় ঘুলঘুলি, ঘুলঘুলি ভেন্টিলেশন, যে ভেন্টিলেটর উপরে লাগানো থাকে, যে প্রত্যেকের ঘরে, প্রত্যেকের যে পাকা ঘর হয়, যে শীট দিয়ে তৈরি ঘরে, উপরের দিকে দেখবে, উপরের দিকে তাকালে একটা কোনো একটা পার্টে, দেওয়ালে 2 বা 3 জায়গায় দেখবে এরকম চারকোণ আকৃতির অনেক ধরনের ডিজাইন হয়, তো এরকম ছিদ্র থাকে। তো এই ক্ষেত্রে তোমার পরিচালনা পদ্ধতি ইউজ করা হয় সমুদ্র বায়ু, স্থল বায়ু, বাণিজ্য বায়ু। এটা আসছি তো ঘুলঘুলিতে কি হয়, তুমি, আমরা তো ঘরের নিচে থাকি না, তো তুলনামূলক নিচেই থাকি, আর ছাদ যেটা সিলিং সেটা অনেক উপরে, আর ঘুলঘুলি থাকে পাশে, কোন একটা পাশের দিকে থাকে। তো কি হয়, তুমি গরম নিঃশ্বাস ছাড়ছো নিচের দিকে, তাহলে কি হচ্ছে, বায়ু, বায়ু একটা প্রবাহী, সে পরিচালনা হবে নিশ্চয়ই ওখানে। তো গরম নিঃশ্বাস ছাড়ছো, কি হচ্ছে না, গরম নিঃশ্বাস ছাড়ার ফলে নিচের যে বায়ুগুলো সেগুলো উত্তপ্ত হচ্ছে, আর উপরে বায়ু কি, এখানে বায়ু যদি নিচের বায়ুটা উত্তপ্ত হয়ে গেল আপাতত, নিচের বায়ুটা উত্তপ্ত হয়ে গেল, তাহলে এইটা উত্তপ্ত হয়ে তাহলে হালকা হয়ে যাবে, তাহলে হালকা হলে কি হবে, এই বায়ুটা উপরে উঠে যাবে, আর উপরে বায়ু ঠান্ডা, তুলনামূলক তো ঠান্ডা না, তুমি নিঃশ্বাস বাইরে নিচে দিচ্ছ, তাহলে নিচের বায়ু গরম, উপরে বায়ু গরম হবে না, তাহলে এই ঠান্ডা গরম বায়ু উপরে উঠে চলে যাচ্ছে, আর উপরে যে ঠান্ডা বায়ু সেটা নিচে নেমে আসছে, এর ফলে পরিচালন স্রোতের সৃষ্টি হয় না, কি হয়, পরিচালন স্রোতের সৃষ্টি হয়। তো আমরা যে, তাহলে কি হবে, পরিচালন সৃষ্টি হচ্ছে পরিচালনের, তাহলে তুমি যদি তরল গরম করতে থাকো, জল গরম করতে থাকো, তাহলে কি হয়, একটু পরে ফুটতে থাকে, তো জল ফুটতে থাকে একটু পরে, নাকি পুরোটা গরম হয়ে যায়। তো আমরা যদি ঘরে যদি ঘুলঘুলি বা ভেন্টিলেটর যদি না লাগাই, তাহলে কি হবে না, এইভাবে পরিচালন স্রোতের সৃষ্টির মাধ্যমে ঘরটা একটু পরে গরম হয়ে যাবে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কারণে গরম হয়ে যাবে। এই যাতে এটা না হয়, যাতে এইটা যাতে গরম, ঘরটা যাতে গরম না হয়, এই কারণে কি করা হয় না, যে গরম বাতাস যেটা আসছে সেটা তুলনামূলক হালকা, সেটা কি হচ্ছে না, উপরে যে ঘুলঘুলি লাগানো আছে, যে ভেন্টিলেটর উপরে যেটা লাগানো আছে ওর মধ্যে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর ঠান্ডা বাতাস আসছে কোন দিক দিয়ে,
জানলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে। অ্যাকচুয়ালি পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও ঘর গরম হচ্ছে না। কেন হচ্ছে? সেটা ঘর ও বাইরের মধ্যে পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে, কিন্তু খালি ঘরের মধ্যে হচ্ছে না। এই কারণে ঘর গরম হচ্ছে না। আর যদি ঘরটা যাতে না গরম হয়, ও কারণে ভেন্টিলেটর ইউজ করা হয়। পরিচালন স্রোত যেটা একটা ব্যবহারিক প্রয়োগ, বাস্তবিক প্রয়োগ একটা। আর সমুদ্র বা স্থলবায়ুর ক্ষেত্রে কি হয়? সমুদ্র বায়ু, তোমরা যদি কোনোদিন সমুদ্রে ঘুরতে যাও, যে ওখানে তোমাদেরকে দিনের বেলায় বসতে বলা হয় না। তুমি কি করলে? সমুদ্রে গিয়ে রাত্রে পৌঁছালে, দিয়ে বসে বসে পড়লে, না এখনই আমি সমুদ্রকে এনজয় করবো, ঠান্ডা লাগবে না। তো ওখানে ঠান্ডা লাগবে না সেই সময়, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে না সেই সময়, ওখানে গরম হাওয়া আসবে সেই সময়। তুমি সেই টাইমটা এনজয় করতে পারবে না। আর তোমাকে এনজয় করার জন্য যেতে হবে দিনের বেলাতে। কেন হয় সেটাই বলছি এবার। আমি জাস্ট একটা দুটো দাগ দিচ্ছি। এটা ধরে না স্থল, আর এটা হচ্ছে সমুদ্র, বাকি পাটটা সমুদ্র। সি, সমুদ্র। আর স্থল, এটা না দিনের বেলায় রোদ পড়ছে। আর এর আগে আমরা আপেক্ষিক তাপ সম্বন্ধে দেখেছি না, জলের আপেক্ষিক তাপ, জল গরম হতে দেরি হয় একটু, না ওর আপেক্ষিক তাপের মান বেশি হয়। আর স্থলের আপেক্ষিক তাপ কম হয়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় স্থল। তো কি হচ্ছে? স্থল তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার ফলে কি হবে? এখানে যে বায়ুগুলো ছিল, যে ঠান্ডা বায়ুগুলো ছিল, স্থল গরম হয়ে যাচ্ছে, তার ফলে এই বায়ুগুলো কি হবে না, উপরে উঠে যাবে। অন্য কালার নিয়ে একটা, এখানে যে বায়ুগুলো ছিল উপরে উঠে চলে যাচ্ছে। এয়ার লিখলাম এটাকে, বায়ু। এয়ার মানে হচ্ছে বাতাস, বায়ু ধরোটা। তো এখান থেকে বায়ুগুলো উপরে উঠে চলে যাচ্ছে, তার ফলে এখানে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে। স্থলে ফাঁকা স্থান সৃষ্টি হবে খালি এই পার্টে না। তোমাদের মনে হতে পারে যে তরলের মতো খালি এখানে ফাঁকা স্থান সৃষ্টি হলো না, এখানে ঠান্ডাতে বাতাস আছে না, নিচে নেমে আসবে না। পুরো স্থলের উপরই পড়ছে, সূর্যরশ্মি পড়ছে, প্লাস সমুদ্রের উপরে পড়ছে। সমুদ্র তুলনামূলক কম গরম হবে এই কারণে, কারণ জলের আপেক্ষিক তাপের মান বেশি হয়, তাই ও গরম হতে দেরি হবে, প্লাস ঠান্ডা হতেও দেরি হবে। স্থল গরম হতে তাড়াতাড়ি গরম হবে, স্থল তাড়াতাড়ি ঠান্ডাও হবে। রাতে বেশিক্ষণ লাগে না এই স্থল ঠান্ডা হতে, 2-3 ঘন্টায় লাগে। সকাল দিনের বেলা তো সেমি 1.5-2 ঘন্টায় লাগে স্থল গরম হতে, মাটি গরম হতে। তো এখানে যে বাতাসগুলো উপরে উঠে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না, এখানে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে না। তারপর কি হবে? এই সমুদ্রের উপরে যে ঠান্ডা বাতাসগুলো ছিল, কারণ জল তো গরম হতে দেরি হচ্ছে, তাহলে জলের তুলনামূলক স্থলের তুলনায় জলভাগ ঠান্ডা থাকবে সেই সময়। তো এখান থেকে যে বাতাসগুলো এদিকে প্রবাহিত হতে থাকবে, আর এই বাতাসগুলো যেতে 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 এখানে আসবে। তো এই গরম বাতাস এখানে যাচ্ছে, ফের নামছে নিচে, যে ঠান্ডা হচ্ছে। এরকম করে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয় এখানে, যে স্থল, আকাশ, ফের সমুদ্র ভাগ থেকে ফের স্থল, এইভাবে পরিচালন স্রোতের সৃষ্টি হয়। তার ফলে কি হয় না, এখানে তুমি যদি দিনের বেলায় গিয়ে বসো, এই যে সমুদ্রের ধারে সি বিচে গিয়ে যদি বসো ডাব নিয়ে, তো যদি বসো তুমি, তাহলে এখানে ঠান্ডা বাতাস তুমি অনুভব করতে পারবে না, সিটাকে তুমি সেই সময় সমুদ্রকে এনজয় করতে পারবে। সেটাই এটা দিনের বেলা হবে। আর রাত্রেবেলা ঠিক উল্টো হয়, কারণ জল দেরিতে গরম হয়েছে, ও দেরিতে ঠান্ডা হবে। স্থলভাগ যত ঠান্ডা হয়ে যাবে, যাতে সন্ধ্যার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, 2-3 ঘন্টা পরে। কিন্তু জল তো গরম হতে দেরি হয়েছে, ঠান্ডা হতে দেরি হবে। প্রত্যেকটা পদার্থ ধর্ম এরকম, যে দেখবে কিছু কিছু লোক থাকে যাদের রাগ করে না, সাধারণ মতে রাগ করে না, তুমি রাগাচ্ছ, রাগ করছে না, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে খুব রাগ করে গেছে, খুব রাগ হয়েছে তার। তো ওই লোকের যেহেতু রাগ হতে দেরি হয়নি, খুব তাদের রাগ করে না, তাই ওর রাগ ভাঙাতেও অনেক টাইম লাগবে, মানে ওর রাগটা কমতে অনেক টাইম লাগবে। ঠিক এখানে সেম হয়। এই জলের যে এটা, এর যেহেতু গরম হতে টাইম লেগেছে, যে ঠান্ডা হতে টাইম লাগবে। আর স্থল ঠান্ডা হতে, সরি, গরম হতে টাইম লাগেনি, তো ঠান্ডা হতে টাইম লাগবে না। তো রাতে কি হবে? স্থলভাগ ঠান্ডা হয়ে যাবে, তার ফলে এই যে পরিচালনটা উল্টো হবে এখানে। এখানে এটা খালি উল্টো হয়ে যাবে না, এখান থেকে গরম বায়ু, এখানে কোল্ড লিখছি, আর এটা হট এয়ার। হট এয়ার, কোল্ড এয়ার। এই ক্ষেত্রে স্রোতটা খালি উল্টো হয়ে যাবে দিনের বেলার ক্ষেত্রে, এটা অন্য কারণে, এটাই খালি উল্টো হয়ে যাবে। স্রোতটা এখান থেকে এখানে ঠান্ডা আসবে না,
সরি হট হবে এটা, আর স্থলভাগের থেকে ঠান্ডা বাতাস যাবে এদিকে। তো মনে হবে যেন তুমি যদি রাত্রে গিয়ে বসো, সেই মনে হবে যেন উপর থেকে সেই ইসের আগুনের বৃষ্টি হচ্ছে না, মনে হবে না এখান থেকে। এর মনে হতে পারে না যে সমুদ্র থেকে গরমে ছুটে আসে আমাদের, এরকম হবে না, না মনে হবে যেন উপর থেকে যেন সেই আগুনের বৃষ্টি হচ্ছে, না তাপের বর্ষণ হচ্ছে, এরকম মনে হবে, খুব গরম লাগবে। এই কারণে দেখা যায়। আর এটা হচ্ছে তোমার সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু হচ্ছে দিনের বেলায় প্রবাহিত হয়, আর স্থল বায়ু হয় রাত্রের বেলায় প্রবাহিত হয়। সমুদ্র বায়ু দিনের বেলায় ঠান্ডা, আর ঠিক বাণিজ্য বায়ু সেম হয়। এই বাণিজ্য বায়ু তোমরা ভূগোলে ভালো করে পড়ে নিও, জিনিসটা ব্যাখ্যা করা আছে ওখানে, ওখানে তোমরা দেখে নিও যে বাণিজ্য বায়ু সেমি পরিচালন স্রোতের কারণে হয়। এটা একটা ফিজিক্সের পার্ট বলতে গেলে, এই বাণিজ্য বায়ু। ফিজিক্স সব জায়গাতে আছে। বিকিরণ পরবর্তী পদ্ধতি, লাস্ট পদ্ধতি, আর এরপরে খালি থার্মোফ্লাক্স আছে, তাহলে শেষ হয়ে যাবে। বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম সাহায্য ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। বিকিরণের সংজ্ঞাটা দেখে নেবে একবার। বিকিরণ পদ্ধতি এর আগে বললাম আমরা যে এর ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না, মানে তুমি উনানের পাশে দাঁড়িয়ে আছো, ওখান থেকে তাপ এখানে আসছে, তুমি এক কাজ করো, ই করো ওখানে উনানের এই ধরো থার্মোমিটার, এখানে একটা থার্মোমিটার ধরলাম, তো ধরি এটা থার্মোমিটার একটা, হ্যাঁ হবে কিছু এরকম একটা, এটা থার্মোমিটার একটা। তো ওনার একটু দূরে ধরতে হবে, এটা অবশ্য কাছে হয়ে গেছে অনেকটা। তো এই ক্ষেত্রে দেখবে থার্মোমিটার কিছু পার্ট দিচ্ছে, তাপমাত্রা দিচ্ছে। তো তোমরা বলতে পারো এখানে পরিচালন স্রোত সৃষ্টি হচ্ছে, এখানে পরিচালন স্রোত বললাম তো এই আশেপাশে হয় না, এখানে গ্র্যাভিটি অঞ্চল এইভাবে পরিচালন স্রোত কোনোদিন সৃষ্টি হয় না এভাবে। খালি বাতাস উপরে দিতে পারে বা জল উপরে দিতে পারে, আর তোমার কি বলে, আরে ওটা ঠান্ডা 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 বাতাস উপর থেকে নিচে আসতে পারে। এই ক্ষেত্রে খালি এই উপরেই খালি পরিচালন স্রোত তুমি দেখতে হবে, এখানে এই উপরে হাত দিলে তোমার তাপ লাগবে, সেটা হচ্ছে পরিচালন পদ্ধতিতে তাপটা তোমার হাতে লাগছে। কিন্তু পরিচালনা এভাবে পাশে হতে পারে না, কারণ পাশে কিভাবে হবে? গ্র্যাভিটি কি এভাবে কাজ করে নাকি, না গ্র্যাভিটি বলছে নিচেও টানবো পাশে টানবো? গ্র্যাভিটি পাশে টানে না, সব সময় গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ টান বল, মাধ্যাকর্ষণ বল কি করে না পৃথিবীর অভ্যন্তরের দিকে সবসময় টানে থাকে, না কি ও পাশে টানে, ওসব কিছু হয় না, খালি নিচের দিকে টানে মাধ্যাকর্ষণ বল। তো এই ক্ষেত্রে পরিচালনা হবে না। তোমরা বলতে পারো না এখানে কি হচ্ছে, না এই কি বলে কন্ডাকশন, পরিবহন হচ্ছে। পরিবহন কোন দিক দিয়ে হবে? এখানে তো বাতাস আছে, এখানে বায়ু আছে, বায়ু, বায়ু কি তাপের কুপরিবাহী, সো এখানে কন্ডাকশন তো হবেই না, কনভেকশন হচ্ছে না, কনভেকশন হয় উপরে। তো কি হচ্ছে না, একটা নতুন পদ্ধতি আছে না, সেটা বিকিরণ পদ্ধতি, যার ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না, বিকিরণ বা রেডিয়েশন। ইংলিশ টার্মগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে। রেডিয়েশন, রেডিয়েশন বা বিকিরণ, তাপের সঞ্চালনের একটা পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ কি হচ্ছে না তরঙ্গের আকারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, পরবর্তীতে আসে ডিটেলস জানতে পারবে 11-12 যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইভাবে এভাবে আসছে, তার ফলে তাপ এখান থেকে উনুন থেকে কিছুটা তাপ আসছে এই থার্মোমিটারে, তার ফলে উনুনের পাশে দাঁড়ালে আমরা আরাম অনুভব করি, এই কারণে বিকিরণ পদ্ধতি আছে বলে, বিকিরণ পদ্ধতিটা এক্সিস্ট করে বলেই আমরা উনুন থেকে তাপ সংগ্রহ উনুনের পাশে দাঁড়িয়ে আরাম বোধ করতে পারি, নাহলে উপরে দাঁড়ালে পড়ে যেত সব। তো বিকিরণ যে প্রক্রিয়া তাপ কোন উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ বস্তুতে বা উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ বলে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসতে তাপ বিকিরণ পদ্ধতিতে আসে। সূর্য থেকে তাপ যখন আসে, সূর্য থেকে তাপের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয় কোনো সময়, এখন 14 কোটি 70 লক্ষ কিলোমিটার হয়। তো সেটা কি হয়, ওখানে তো কোনো মিডিয়াম নেই না, এর আগে দেখছিলাম মহাশূন্য কোনো মিডিয়াম নেই। পরবর্তী জানতে পারো ইথার মিডিয়াম না কি ছিল, ইথার কোনো মিডিয়াম থাকে না, কোনো মিডিয়াম থাকে না ওখানে, পুরো মহাশূন্য ফাঁকা। তো ওখান থেকে তাপ কোন পদ্ধতিতে আসছে, না বিকিরণ পদ্ধতিতে তাপ আসছে। আর বিকিরণ পদ্ধতিতে তাপের যে গতিবেগ হয় সেটা হচ্ছে আলোর গতিবেগের সমান 3 × 10⁸, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হয়। আর কোনো একটা ভিডিওতে হয়তো আমি গতিবেগের জায়গায়
মিটার পার সেকেন্ড স্কোয়ার করে দিয়েছি, ওটা সেকেন্ড স্কোয়ার হবে না, ত্বরণের একক, ওটা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ। তুমি যখন সূর্যরশ্মি পড়ছে, ধরো তুমি হাত রাখলে, সূর্যরশ্মি নিচে হাত রাখলে, তো তোমার যখন হাতটা রাখলে তখন গরম অনুভূতি সঙ্গে সঙ্গে হয় না একটু পরে হয়? সঙ্গে সঙ্গে গরম অনুভূত হয় না, কেন হচ্ছে না? তাপ সঙ্গে সঙ্গে আসছে, আলোর সঙ্গে সঙ্গে তাপ আসছে। ওই বিকিরণ পদ্ধতিতে যে তাপের যে কি বলে বেগ, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। খুবই খুবই স্পিডে আসে, আলোর চাইতে অনেক বেশি স্পিডে আসে এটা। কি লেখা আছে? লেখা আছে যে শীতকালে আগুন জ্বালিয়ে বসলে আমাদের গরম লাগে, যেটা এতক্ষণ ধরে উদাহরণ দিয়ে আসছি সেটা লেখা আছে এখানে। না কি তাপ সঞ্চালনের এই প্রক্রিয়াকে আমরা পরিবহন পদ্ধতিতে বলতে পারবো না, কারণ বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। এই পদ্ধতিকে বলবো শীতকালে আগুন জ্বালিয়ে আমাদের গরম এই কারণে লাগে বা আরাম লাগে এই কারণে না, তাপ বিকিরণ পদ্ধতির মাধ্যমে, রেডিয়েশন পদ্ধতির মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। সূর্যরশ্মি যে স্থানে পড়ে সেই স্থানে খালি গরম হয়ে যায়। সূর্যরশ্মি যে স্থানে পড়ছে, এই স্থানে সূর্যরশ্মি পড়ে, ধরো রে এসে পড়ছে এখানে, তির্যক হয়ে দিলাম, অবলিক তির্যক হয়ে দিয়েছি, ডিরেক্ট দিনই এবার পড়ছে, খালি এই পার্টটাই গরম হবে। এই পার্টটা যখন গরম হয়ে যাবে তখন এখানে পরিচালন স্রোত সৃষ্টি হবে, তার ফলে উপরের, তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে সকালবেলায় খালি সূর্যরশ্মি পড়ছে, খালি ভূত্বকটা গরম হোক না কেন, উপরে বাতাসগুলো কেন গরম হচ্ছে, কেন গরম লাগছে আমাদের? না এখানে খালি ভূত্বক গরম হচ্ছে, ঠিক আছে, বিকিরণ পদ্ধতির মধ্যে গরম হচ্ছে, ওটা মানছি, ঠিক আছে। তো বিকিরণ পদ্ধতির মধ্যে গরম হয়ে যাচ্ছে, কিন্তু তার ফলে এই পার্টটা তো গরম হয়ে যাচ্ছে না, এই পার্টে গরম হওয়ার ফলে এই ভূত্বক সংলগ্ন যে বায়ুগুলো ছিল ঠান্ডা, বেশি গরম হয়ে যাচ্ছে, তার ফলে গরম বায়ুগুলো উপরে চলে যাচ্ছে আর ঠান্ডা বায়ুগুলো নিচে নেমে আসছে। এর ফলে পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে, আর পরিচালন স্রোতের কারণে, পরিচালনের কারণেই পুরো পার্টটা গরম হয়ে যাচ্ছে। আর কন্ডাকশন তো আছে, কন্ডাকশন সাধারণত হয় না, খালি এখানে পরিচালন আর বিকিরণের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে বায়ুমণ্ডল সেটা গরম হয়ে থাকে। লাস্ট আছে আমাদের থার্মোফ্লাক্স, যে বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার যা ইচ্ছা বলো, খালি পরীক্ষাতে লেখার সময় ঠিক করে লিখে আসবে যে ডি ও অন্তস্থ আকারটা ডিওয়ার, এটা ভুল হলে কিন্তু নাম্বার কেটে দেবে। তো ইনি কি করলো, ওই যে পদ্ধতিতে কাজে লাগে, এই যে এতদিন যে পড়ে আসলাম যে কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, এই সব যে পদ্ধতি আছে এইগুলোকে ভালো করে বুঝে একটা আবিষ্কার করলো, একটা বোতল টাইপের জিনিস আবিষ্কার করলো, না সেটার নাম দিল কি, না বোতল যেটা আবিষ্কার করলো সেটার নাম দিল কি থার্মোফ্লাক্স। না এর মধ্যে যদি কোনো তরল পদার্থ রাখি তাহলে সেটা গরম থেকে যাবে, আর যদি ঠান্ডা পদার্থ থাকে তাহলে সেটা ঠান্ডা থেকে যাবে। অর্থাৎ তোমার এটা কি কি দিয়ে তৈরি সেটা দেখা যাচ্ছে গঠনের ক্ষেত্রে ডিটেলস এখানে লেখা আছে। তোমরা বইটা একবার রিডিং করে নেবে, এই যে থার্মোফ্লাক্স আমি বুঝিয়ে দিচ্ছি এখন, এখানে বাকি রিডিং করে নেবে একবার। যে উপরে থেকে ধাতব একটা ছিপি থাকে এখানে, যেটা তোমার কাঠ দিয়ে তৈরি বা এমন কোনো পদার্থ দ্বারা তৈরি যেটা তোমার তাপের কুপরিবাহী, সেই সব পদার্থ দিয়ে তৈরি এই যে পার্টটা। তাহলে এখান থেকে তাপ বাইরে যাবে না, ওটা একটা হলো। তার পরবর্তীতে আসছি, এটা প্রথম দেয়াল, যেটা এই প্রথম দেয়ালের ভিতরের দিকে রূপোর প্রলেপ দেওয়া থাকে, রূপোর। এই যে প্রথম দেয়ালের যে ভিতরের দিক, আর এটা হচ্ছে প্রথম দেয়াল, এটা দ্বিতীয় দেওয়াল। দ্বিতীয় দেওয়ালের বাইরের দিকে রূপোর প্রলেপ দেওয়া আছে, আর প্রথম দেওয়ালের ভিতরের দিকে রূপোর প্রলেপ দেওয়া আছে। আর বাইরে যে যে তোমার আছে কি বলে এটা, ফাঁকা স্থান, এখানে প্রায় বায়ু শূন্য স্থান থাকে, কিছুটা বায়ু থাকে বা প্রায় বায়ু শূন্য স্থান ওটা থাকে, যাতে এখানে অন্য কোনো পদ্ধতি, প্রায় বায়ু শূন্য বলছে কেন না, কারণ এর আগে বলছিলাম যে সুপরিবাহী কুপরিবাহী, কারণ কোনো পদার্থই পুরোপুরি কুপরিবাহী হয় না, আর কোনো পদার্থই সুপরিবাহী হয় না, কোনো না কোনো বাধা থাকে। আর কুপরিবাহী পুরো কুপরিবাহী হয় না। কাঠ তুমি গরম করছো, ওটা কি কোনোদিন গরম হবে না? তো হাতটা হবে গরম, হবে তো, দেরি হবে গরম হতে। তা এখানে বায়ু শূন্য এই কারণে করা হয় যাতে হালকা পরিমাণ তাপও যাতে এখান থেকে এখানে না আসতে পারে, এখানে করা হয়। আর উপর দেওয়া হয় কারণ তাপ দেখলাম একটু আগে যে এরম হবে যে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ছে। এই তরঙ্গ যাতে এখানে পরবর্তী যে আলো আছে ওখানেও দেখে নেবে, রিফ্লেকশন, প্রতিসরণ আছে, প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, তোমরা 7 এ পড়ে আসছো ওটা। তো এখানে যাতে তাপটা প্রতিফলন পদ্ধতিতে ফের ভিতরের দিকে চলে যেতে পারে, যাতে বাইরে না আসতে পারে, ওখানে রূপোর প্রলেপ দেওয়া হয় এটাতে। আর বাইরে থেকে তাপের কুপরি পদার্থ, আর একদম উপরে থেকে ধাতু পাত্র থাকে, যে পাত্রটা এটা পুরো ধাতু দিয়ে তৈরি হয়, বাইরে যে পাত্র, যাতে দেখতে ভালো লাগে বা কিসের কারণে। আর এর নিচে থাকে স্প্রিং,
এই স্প্রিং এর উপরে এই যে বক্সটা বসানো থাকে, আর তার ভিতরে থাকে তোমার যেখানে আমরা জল লাগবে সে পাত্র থাকে না। এর কার্যনীতি এরকম হবে যে যেহেতু ওখানে কাঁচ আছে, এটা এই যে ভেতরের দেওয়াল যেটা আছে না, এটা রূপর পোলের দেশ, তার ভিতরে কাঁচ লাগানো আছে, কাঁচের একটা দিয়ে আছে, কাঁচের বোতল যেরকম হয়, কাঁচের গ্লাস যেরকম হয়, সেরকম একটা বোতল তৈরি করা আছে, এটা রাখা আছে এখানে। তো কাঁচের বোতল যেহেতু রাখা আছে, কাঁচ যেহেতু তাপের কুপরি পদার্থ, তাই এই গরম জল থেকে গরমের যে ভাবটা সেটা বাইরে যাবে না, আর ঠান্ডার পাতটা ভেতরে আসবে না। আর যে রূপর প্রলেপ যেটা দেওয়া ছিল সেখানে বিকিরণ পদ্ধতিতে বাইরে যেতে পারবে না, কারণ সেটা রিফ্লেক্ট হয়ে মানে প্রতিফলিত হয়ে ভিতরে চলে আসবে। এটা হচ্ছে তোমার যে ইসের থার্মোফ্লাক্সের কার্যনীতি না কি, এই থার্মোফ্লাক্সের ভিতরে গরম বস্তু সবসময় গরম থাকে, আর ঠান্ডা বস্তু সবসময় না, কিছুক্ষণের জন্য, মানে একদিন দুদিনের জন্য গরম থাকে, আর ঠান্ডা বস্তু একদিনের জন্য ঠান্ডা থাকে। ওকে। আর পরিবহন পদ্ধতির ক্ষেত্রে আর একটা ছিল যে পুকুরের জল নিচের পুকুরের যদি গরমকালে স্নান করতে যাও দেখবে পুকুরের জল নিচে ঠান্ডা থাকে না। কেন থাকে ঠান্ডা? কারণ ওখানে পরিচালন সৃষ্টি হবে না, এই কারণে, কারণ উপর থেকে তাপ আসছে, ফলে নিচে জলটা ঠান্ডা থাকবে আর উপরেরটা গরম থেকে যাবে। আর জল হচ্ছে তোমার ইসের কি বলে, তাপের কুপরীয় পদার্থ, ও কারণে তাপ উপর থেকে নিচের দিকে যাবে না। আর তোমার বাড়ি তৈরির ক্ষেত্রে একটা হয় না, বাড়ি তৈরির ক্ষেত্রে কি হয়, কন্ডাকশনের আর একটাই ছিল যে বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা যদি বাড়ি তৈরির ক্ষেত্রে যদি ছাদ, ছাদ থেকে বাড়ির, সেটা যদি আমরা খড় দ্বারা ইউজ করি, খড় ইউজ করি বাড়ির ছাদ ক্ষেত্রে, তো খড় যদি ইউজ করি তাহলে কি হবে না, খড় ইউজ করলে ধরো গ্রামে যে মাটির বাড়িগুলো থাকতো না, তো ওখানে ওনারা কি করতো না, খড় ইউজ করতো প্রথমে। ফার্স্ট অফ অল তোমাদের মনে হতে পারে না টাকা পয়সা না থাকার কারণে খড় ইউজ করতো না, তো সে ঠিক আছে, টাকা পয়সা না থাকার কারণে বা গরিব হওয়ার কারণে ওনারা খড় ইউজ করতো। কিন্তু খড় ইউজ করার একটা সুবিধা হচ্ছে এটাই যে খড় ইউজ করলে কি হয়, তো খড়ের যে চালটা তৈরি হয় সেখানে তো অনেক ফাঁকা থাকে না, ওই ফাঁকা স্থানে বায়ু থাকে, তার ফলে বায়ু যদি তাপের কুপরিবাহী, বাইরের তাপ ভেতরে যাবে না গরমকালে, ফলে ভেতরে ঠান্ডা থাকবে। আর ভেতরের তাপ বাইরে আসবে না, ভেতরে যে ঠান্ডা যে পার্টটা সেটা বাইরে আসবে না, মানে ভেতরে সরি বাইরের যে তাপমাত্রাপূর্ণ অঞ্চল থেকে গরমকালে তাপমাত্রা বাইরে তো বেশি থাকে না, তো ওই তাপমাত্রাগুলো ভেতরে যাবে না। আর শীতকালে কি হবে, যে ঘরের যে টেম্পারেচার বেশি থাকে সেটা বাইরে আসবে না, এর ফলে যে খড়ের তৈরি যে ঘরগুলো সেটা শীতকালে গরম হয় আর গরমকালে ঠান্ডা হয়। আর মোটা দেওয়াল তৈরি যে ঘরগুলো হয়, মোটা দেওয়ালের, তোমরা যদি কোনো হাজারদুয়ারি প্যালেসে যাও, যে ওখানে দেখবে যে দেওয়ালগুলো অনেকটা মোটা, ওখানে এসি বা ফ্যান কিছু লাগানো থাকে না, কিন্তু ঠান্ডা থাকে, তুলনামূলক ঠান্ডা থাকে। তো ঠান্ডা কেন থাকে না, মোটা দেওয়াল হওয়ার কারণে, দেওয়ালটা অনেক মোটা হওয়ার কারণে তাপমাত্রা না, তাপ হবে, তাপ এটা ভেদ করে এতদূর যেতে পারে না। আর দেখা যাচ্ছে এতদূর পর্যন্ত এলো আর রাত্রি হয়ে গেল, তাপটা এতদূর পর্যন্ত এলো, এই এতদূর পর্যন্ত পৌঁছলো, হচ্ছে রাত্রি হয়ে গেল, রাত্রি হলে কি হবে, তাপ তো আর নেই, সূর্য নেই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। ওই কারণে তুলনামূলক যার যে ঘরের দেওয়াল পাতলা, যেটা একটা ইট দিয়ে তৈরি, আর যে ঘরগুলো দুটো বা তিনটে, অর্থাৎ এটা হচ্ছে 5 ইঞ্চি, আর এটা হচ্ছে 10 ইঞ্চি, আর কিছু কিছু আছে 15 ইঞ্চি বা 25 ইঞ্চি করে, যেটা 5টা ইট দেওয়া থাকে, যাদের সামর্থ্য আছে তারা করে। যে 15 ইঞ্চি যে ঘরগুলো হয় সেটা 5 ইঞ্চি চাইতে ঠান্ডা হয়, শীতকালে ঠান্ডা, সরি গরমকালে ঠান্ডা, শীতকালে গরম হয়, কারণ তাপ শীতকালে ভেতর থেকে বাইরে আসতে পারে না, আর গরমকালে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে যেতে পারে না। এই কারণে আমরা যদি বাড়িতে টিনের পরিবর্তে খড় ইউজ করি, চালার ক্ষেত্রে সাধারণত ইউজ করে না, তবু যদি ইউজ করি তাহলে ঘর ঠান্ডা থাকবে গরমকালে, আর শীতকালে গরম থাকবে। আর তোমার পুকুরে যে উদাহরণটা দিলাম ওটা তো হয় অ্যাকচুয়ালি, যেহেতু জল দিশের কুপরিবাহী, তাপের কুপরিবাহী, তাই নিচের পাটটা গরম হয় না। সেম এক্ষেত্রে হয় যে বায়ু তাপের কুপরিবাহী, উপরে নেই ঘর, খড়ের তৈরি ঘর তুলনামূলক ঠান্ডা থাকে গরমকালে। আর টিন, যদি আমরা টিন দিয়ে ঘর করি, টিন দিয়ে যে ছাদটা দিই, তাহলে সূর্যরশ্মি ডিরেক্ট ওটাতে পড়বে, আর টিন যেহেতু তাপের খুব সুপরিবাহী পদার্থ, তো সুপরিবাহী পদার্থ হওয়ার কারণে ডিরেক্ট তাপটা আসবে এবং ঘরের ভিতরে যাবে, আর রাত্রে পুরো তাপ বাইরে চলে যাবে, আর শীতকালে প্রচুর ঠান্ডা হবে টিনের ঘর, আর গরমকালে প্রচুর গরম হবে, এটাই কারণ।
ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট এখানে। পরের দিন আমরা আলো শুরু করবো, স্টার্ট করবো। থ্যাংক ইউ। তো যেটা বলবো যে তোমার নিজের যে টেক্সট বুক সেটা ভালোভাবে রিডিং করবে, আর লেকচারটা ভালোভাবে দেখবে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে বলে দাও, আমি উত্তর দিয়ে দেবো। ওকে, আজকে লেকচার শেষ করছি এখানে, বাই।